তোমরা সবাই কেমন আছো? এবং আজকের আমাদের এই গণিত ক্লাসে তোমাদের সবাইকে বাংলাদেশের সবথেকে বড় অনলাইন ক্লাস 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে জানাই আমি স্বাগতম। আমার পরিচয় অবশ্যই আমি তোমাদেরকে একটু পরে দিয়ে দিব। এর আগে তোমরা সবাই আমাকে একটু জানায় দাও যে তোমরা সবাই কেমন আছো এবং কে কোথা থেকে আসলে জয়েন করছো, কারণ আজকে আমাদের প্রথম গণিত ক্লাস এবং আমি চাই তোমাদের সঙ্গে একটু পরিচিত হতে। তোমরা চাও না ভাইয়ার সঙ্গে পরিচিত হতে এবং সবার সঙ্গে অনেক ভালোভাবে চেনা পরিচিত হওয়ার জন্য? আমরা তো সবাই চাই, তাই না? এই জন্য তোমাদের ভাইয়াও চায় যে তোমাদের সকলকে যেন আজকে আমি একটু চিনতে পারি, তারপর হচ্ছে তোমাদের সঙ্গে মত বিনিময় করতে পারি এবং এই যে বাংলাদেশের সব থেকে বড় অনলাইন ক্লাস, এইখানে একে অপরের সঙ্গে ভালোভাবে যুক্ত হতে পারি। কেমন? সো ইয়াস, অনেকে দেখছি আমার নামও হয়তো বা অনেকে জানে যে ভাইয়া। আচ্ছা, আমি আমার নাম পরে তোমাদেরকে বলতেছি, কোনো সমস্যা নেই। তোমরা সবাই কেমন আছো আমাকে একটু জানাই দাও তো। আমার সুপার স্টুডেন্টসরা কেমন আছো তোমরা সবাই আমাকে একটু জানাই দাও। ইউ মাই সুপার স্টুডেন্টস, জানাই দাও কেমন আছো তুমি। যারা যারা সালাম দিচ্ছ আসসালামু আলাইকুম, তাদের জন্য ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সাভার, ময়মনসিং, তারপরে আরও অনেক জায়গা থেকে অনেকে আসছে, বরিশাল, তারপর সিলেট, হোল ওভার দ্য বাংলাদেশ। এই জন্য আমি তো বললাম বাংলাদেশের সব থেকে বড় ক্লাসরুম। ওকে, সো আমরা যখন যুক্ত আছি আমি আমার পরিচয়ও দিব। তারপর আজকে আমরা কোন ক্লাসে আছি? অবশ্যই ম্যাথ, গণিত ক্লাস, তাই না? সো আজকে আমরা গণিত ক্লাসের প্রথম যেহেতু ক্লাস, তো আমরা কি করব, এই ক্লাসে আমরা একটু হালকা পরিমাণ একে অপরের সঙ্গে পরিচিত হব। পরিচিত হওয়ার পর তারপর হচ্ছে যে কথাবার্তা বলবো, হালকা একটু অঙ্ক করব এবং যেহেতু প্রথম অধ্যায় আজকে অনেক সুন্দরভাবে একটা ম্যাথ করার ট্রাই করব। ওকে, এবং অধ্যায়ের নাম হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যা এবং বর্গ ও বর্গমূল নিয়ে আমরা একটু পড়াশোনা করার ট্রাই করব। ওকে, সো আমাদের গণিত বইয়ের পাঠ্য বইয়ের 1 নম্বর যে অধ্যায়টা আছে এটা হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যা। সো এইটা আমরা আগেই বলেছি, যখন আমরা ক্লাস করব, আমরা আজকে জানি আমরা পরিচয় হব, তারপর হচ্ছে যে ভাইয়া তোমাদেরকে ভাইয়ার পরিচয় দিবে, তোমরা তোমার পরিচয় তোমার ভাইয়াকে দিবা, ঠিক আছে? এই সব কিছু মিলায় আমরা আজকে একটু ক্লাসও করব। সো আমরা যখন ক্লাস করতে বসবো তার মানে বি সিরিয়াস। অবশ্যই আমাদেরকে বই এবং মাস্টার বুক নিয়ে বসতে হবে, তাই না? সো আমরা বই এবং মাস্টার বই নিয়ে সুন্দর করে খাতা কলম সাথে নিয়ে ম্যাথ করতে আজকে বসে যাব। এবং আজকের ক্লাসের মধ্যে আমি দেখতে চাই যে আমার কোন স্টুডেন্টটা কত বেশি অ্যাক্টিভ। ওকে, আর ইউ রেডি গাইস ফর দিস ক্লাস? এত তাড়াতাড়ি আমি ক্লাসে ঢুকতেছি না, তোমরা অনেকেই হচ্ছে যে দেখলাম যে একজন রংপুর থেকে আসো, দ্যাটস ভেরি গুড। আর হচ্ছে যে সাইফুল ইসলাম অলসো, আই এম ফ্রম দিনাজপুর, দ্যাটস রাইট, এটা আমার হোম টাউন। ওকে, সো আমি এইটা দেখলাম যে পুরো হোল ওভার আওয়ার কান্ট্রি, হ্যাঁ, প্রায় অনেক স্টুডেন্ট আছে এবং তোমরা ক্লাস 6 থেকে পাশ করে এবার ক্লাস 7-এ চলে আসছো। ওকে, ইটস এ হিউজ থিং, রাইট? একটা আলাদা একটা অনুভূতি। হয়তো বা 2-1 দিনের মধ্যে তোমরা বইও পেয়ে গেছো, এই মাসে অনেকে হয়তো বা বই পাইছো আর অনেকে হয়তো বা কিছুদিনের মধ্যে পেয়েও যাবা। সো বইয়ের একটা আলাদা সুগন্ধর সাথে একটা ক্লাস করতে কি যে মজা, সেটা আরিফ ভাইয়া আর তোমরা সবাই অনেক ভালোই জানো, রাইট? সো আমার বেশি একটা কথাবার্তা না বলে আজকে আমি তোমাদেরকে একটা ছোট্ট একটা জিনিস দেখাই। সো এই জিনিসটা একটু ভালোভাবে দেখো। আচ্ছা, তোমরা যারা যারা মাস্টার বই এখনো পাও নাই, কোনো চিন্তার কোনো বিষয়ই না। তোমরা হচ্ছে যে 2 থেকে 1 দিনের মধ্যেই তোমরা মাস্টার বুক পেয়ে যাবা। তার আগে তোমরা আমাকে একটু কাইন্ডলি জানাই দাও যে তোমরা আমার কথাবার্তা এবং সব কিছু ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, আমাকে একটু জানাই দাও কাইন্ডলি। কেমন? সবাই আমাকে জানাই দাও। আমাদের অ্যাপে যারা যারা আছো আমি তোমাদেরকে পোল দিয়ে দিচ্ছি, তোমরা পোলের মাধ্যমে আমাকে জানাই দাও যে আমার কথাবার্তা সবকিছু টপ নচ আছে কিনা, সবকিছু সুন্দর আছে কিনা, সবকিছু শুনতে পাচ্ছ কিনা, তোমরা আমাকে একটু কাইন্ডলি জানাই দাও। আমরা আজকে ছোট্ট একটা ব্রেইন টেস্ট করব, দেখি তোমাদের কার মনে কি রকম জিনিস আসে, কার মনে কোন ভাবনাটা আসে। 2টা জিনিস আমি তোমাদেরকে দেখাবো, আমি কোনো কিছুই বলবো না, তোমরা জাস্ট এই 2টা জিনিস আমাকে একটু বলবা, ঠিক আছে? সো আমরা সায়েন্স ক্লাস বা অন্যান্য ক্লাসে ঢুকতেছি না, আরিফ ভাইয়া আছে, তোমাদেরকে একটা জিনিস দেখাবে। ওকে, সো দেখো, আমি তোমাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাই, এটা দেখে তোমরা বলবা এটা কি। গট ইট এভরিওয়ান? সো দেখো তো আমার হাতে এটা কি দেখতে পাচ্ছ তোমরা? কি দেখতে পাচ্ছ? আর সামনে দেখাবো, বলো এটা কি দেখতে পাচ্ছ তোমরা? এইটা, এই যে সবুজ পাতা, হ্যাঁ, এটা কি দেখতে পাচ্ছ? এটা
এটা একটা ছোট্ট গাছ, রাইট? এটা একটা ছোট্ট ট্রি। ইয়েস, অনেকে গেস করছে, দ্যাটস স্মল ট্রি, ছোট্ট একটা গাছ, তাই না? আচ্ছা, মনে রাখো এটা কিন্তু ছোট্ট একটা গাছ। এখন এরপর আমরা আর একটা জিনিস দেখি। ধরো এই গাছটা 1 মাস পর, আমি অনেক ফাস্ট ফরওয়ার্ড, 1 মাস পর এই গাছটা একটু বড় হয়ে গেছে। আগের গাছটা একটু ছোট ছিল এই প্ল্যান্ট, ওকে, এইটা ওই গাছটার থেকে একটু বড় হয়েছে না? 1 মাসের পর গাছটা তো একটু বাড়বে, তাই না? গাছটা তো বাড়ছে, সো বাড়ার জন্য অনেক দিন লাগছে, 1 মাস সময় লাগছে, তাই না? সো আমরা দুইটা জিনিস দেখলাম। এখন দুইটা গাছের মধ্যে যদি আমরা একটু হালকা পরিমাণ একটু পার্থক্য দেখি, 1 মাস আগে আমার গাছটা ছিল এই রকম, তাই না? ছোট ছিল। এখন আমার গাছটা একটু বড় হয়ে গেছে, তাই না? গাছটা একটু বড় হয়ে গেছে। আচ্ছা, সো সময় লাগছে কতদিন? 1 মাস। ওকে, 1 মাসের মধ্যে আমাদের গাছটা কি হয়েছে? একটু একটু ছোট ছিল, ছোট থেকে বড় হয়েছে। এখন কেউ বলতে পারবা, এনিওয়ান, যে কেউ আমাকে বলতে পারবা যে এই যে গাছটা ছোট থেকে একটু বড় হলো, ছোট থেকে এই যে বড় হলো, তো এই ছোট গাছটা যে আছে এটা কিসের থেকে আসছে? আমরা যখন একটা গাছ রোপণ করি, গাছের যখন জন্ম হয়, এই গাছটা কিসের থেকে হয় বলো তো? গাছ কি গাছের থেকেই হয়, নাকি গাছ বীজের থেকে হয়, নাকি গাছ পানির থেকে হয়, নাকি অন্য কিছুর থেকে হয়? গাছ কিসের থেকে তোমার হচ্ছে জন্ম নেয়? কেউ বলতে পারবা? এনিওয়ান, এনিওয়ান, যে কোনো কেউ ভাবো, একটু ভাবো যে এই যে গাছটা, একটা গাছ যে জন্ম হইলো, গাছটা কিসের থেকে জন্ম হয়েছে? অনেকে লিখছে গাছের নাম বলতে পারছে, মানি প্লান্ট, বাট ইয়াস, অনেকেই তোমরা লিখছো যে বীজের থেকে গাছ জন্ম হয়, তাই না? সো গাছ কিসের থেকে জন্ম হইলো? বীজের থেকে জন্ম হইলো। সো একটা গাছ বীজের থেকে কি হইলো? আস্তে আস্তে ফুটে গাছ হইলো। সো গাছ হওয়ার পর ওটা আস্তে আস্তে বড় হইলো। তো গাছের মূলটা কি? গাছের মূলটা কি? গাছের মূল হচ্ছে বীজ, রাইট? গাছের মূলটা হচ্ছে বীজ। এবং গাছ যখন একদম সব থেকে বড় হয়ে যাবে, তখন বলবো যে ওটা একটা সম্পূর্ণ গাছ। কিন্তু যতই বড় হোক না কেন, গাছের মূলে কি ছিল বলো তো? গাছের মূল, একদম যে মূল জিনিসটা ছিল, সেটা কি ছিল? বীজ, তাই না? সো আজকে চলো তোমরা সবাই একদম ভালো করে খাতা কলম নিয়ে বসে যাও। আজকে আমরা পড়বো এই গাছের বর্গমূল। এই যে গাছের কনসেপ্টটা আছে, গাছ যে এত বড় একটা গাছ হইলো একটা বীজের থেকে, ঠিক তেমনই গণিতের একটা টপিক আছে, বর্গ ও বর্গমূল। তার মানে এই যে অলরেডি আমাদের কাছে কিন্তু একটা কথা চলে আসছে, বর্গমূল। তার মানে বুঝতে পারছি যে মূল সম্পর্কে কিছু তো একটা আজকে আছে। ওকে, সো এই যে বর্গ এবং বর্গমূল, আমরা যে ছোট্ট একটা উদাহরণ দেখলাম যে গাছ বীজ থেকে একটু ছোট গাছ হইলো, তারপর বড় গাছ হইলো। তো এটা হওয়ার পিছনে একটা অনেক বড় একটা প্রসেস তো আছে। সেই প্রসেসগুলো কি কি, তারপর গাছ ছোট থেকে যে বড় হইলো, বা একটা জিনিস যে ছোট থেকে বড় হওয়ার পর্যন্ত যে নির্ধারণগুলো থাকে, এগুলো কিভাবে কাজ করবে, এই সম্পূর্ণ জিনিসগুলো নিয়ে আজকে আমি থাকবো তোমাদের সাথে। সো আজকে আমরা বেসিক্যালি কি কি পড়বো? আজকে আমরা পড়বো বর্গ ও বর্গমূল, মৌলিক আলোচনা। তারপর বর্গ সংখ্যার ধর্ম, বর্গ সংখ্যার ধর্ম মানে বর্গ সংখ্যা কিভাবে হয়। যেমন গাছ তো আস্তে আস্তে বড় হয়, যেমন আমরা কি করি, যদি আমরা বট গাছ দেখি, বট গাছ কিন্তু আস্তে আস্তে বড় হয়। আবার যদি লাউ গাছ বা বাঁশ দেখি, বাঁশ কিন্তু অনেক দ্রুত পড়ে যায়। ঠিক তেমন এই বর্গ সংখ্যাগুলো ধর্ম কি কি, কি কি ধর্ম মেনে চলে, ঠিক আছে, এই সব জিনিসও দেখব। এরপর দেখব গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করা, কিভাবে আমরা গুণ করে করে বর্গমূল নির্ণয় করতে পারি, গুণ অথবা ভাগ নির্ণয় করে আমরা কিভাবে অ্যাকচুয়ালি বর্গ সংখ্যা নির্ণয় করতে পারি। এই তিনটা আজকে আমরা ক্লাসে দেখবো। সো ক্লাসটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই তোমাদেরকে খাতা কলম নিয়ে বসতেই হবে। আমাদের আজকে এই বর্গ এবং বর্গমূল, গাছ ছোট থেকে কিভাবে বড় হলো, বর্গ থেকে কিভাবে বর্গমূল হলো, সেটা দেখার জন্য। বই পাও নাই কোনো বিষয় না, কোনো বিষয় না বাবা, বই পাও নাই এটা নিয়ে খুব বেশি আপসেট হওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আরিফ ভাইয়া আছে, বই না পাইলেও বইয়ের সব জিনিস আমি ক্লিয়ার করে দিব। গট ইট এভরিওয়ান? ঠিক আছে, ওকে। সো এসেই পড়াশোনায় চলে গেছি, আবার একটু আমি পড়াশোনার থেকে ব্যাক করি, ঠিক আছে? সো আমি বলছিলাম যে তোমাদের পরিচয় দিয়ে দিব। সো তোমাদের সবার অনেকের পরিচয় নিয়েছি, তোমাদের নাম অ্যান্ড এভরিথিং। এখন আমি চাই আমার পরিচয়টা একটু দিয়ে দিই তোমাদেরকে। হ্যাঁ, আমাকে একটু চিনে রাখো। ভাইয়াকে চিনে রাখতে কোনো সমস্যা নাই। ভাইয়ার সঙ্গে তোমাদের প্রতিদিন দেখা হবে, মানে ক্লাসে প্রতিদিন না হলেও সপ্তাহে 1-2 দিন তো হয়েই যাবে, কোনো প্যারা নেই।
ওকে, সো দেখো দ্যাটস মি, একটু এরকম। ওকে, আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ হাসান। অলরেডি কে যেন লিখছো, আরিফ ভাই হাউ আর ইউ? আই এম ভেরি মাচ ফাইন, অনেক ভালো আছে। হ্যাঁ, আর হচ্ছে যে আমার পরিচয়, আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ হাসান। আমি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েটেড। আর আমার মোটামুটি অনেক ভালো এক্সপিরিয়েন্স আছে সায়েন্স, তারপর হচ্ছে যে ম্যাথ এবং আইসিটিতে। ওকে, সো আমি বেসিক্যালি আমার পড়াশোনা এরকম করি যে ম্যাথের মাধ্যমে আমি একজন গেম ডেভেলপার। সো গেম ডেভেলপমেন্ট করার জন্য আমার ম্যাথ জানা এবং সায়েন্স জানা অনেক বেশি জরুরি। তো সায়েন্সের ক্ষেত্রে আমার বায়োলজি এবং ম্যাথস মোটামুটি আমি অনেক ভালো পাই। ওকে, সো তোমাদেরকে একটু ম্যাথ পড়ানোর ট্রাই করি আজকে, কেমন? সো দেখো, আমাদের মানে একটা আর্লি অ্যালার্ট, তোমরা হয়তো বা একটু পরেই বলবা যে ভাইয়া ক্লাস তো একদম শিখে গেছি, সব কিছু শিখে গেছি, আমরা এইচডব্লিউ কীভাবে সাবমিট করব। সো এইচডব্লিউ সাবমিটের পার্ট নিয়ে আমি থাকতেছি, যে এইচডব্লিউ কীভাবে সাবমিট করবে এটা আপাতত নন অফ ইউর বিজনেস। আমি তোমাদেরকে সব A to Z 1 by 1 কট করে দিব, ঠিক আছে? ওকে, কোনো সমস্যা নাই। এখন চলো আমরা একটু হালকা পরিমাণ ক্লাসের দিকে চলে যাই। এখন ক্লাসে যেতে পারি আমরা, রাইট? খাতা কলম নিয়ে বসে পড়ো, ঠিক আছে? সিট বেল্ট পরে নাও, গাড়ি স্টার্ট ইউর ড্রাইভিং রাইট নাও। ওকে, সো আমরা এখন দেখি যে আসলে আমরা আজকে পড়বো কি, বর্গ ও বর্গমূল নিয়ে পড়ব, বর্গ ও বর্গমূল। সো অলরেডি আমরা এই মূল সংখ্যাটার সঙ্গে আমরা সবাই পরিচিত হয়েছি, মূল সংখ্যার সঙ্গে আমরা সবাই পরিচিত হয়েছি না, যে মূল সংখ্যাটা আসলে কি? মূল সংখ্যার সাথে আমরা সকলেই পরিচিত আছি, তাই না? যে মূল কি, মূল মানে একদম যে একদম একদম সর্বনিম্নে যেটা থাকে, যেটার মাধ্যমে একটা গাছ উৎপন্ন হয়। একটা গাছ উৎপন্ন হওয়ার জন্য যেমন বীজ বা মূলের প্রয়োজন, ঠিক তেমন আমার ওই মূলটা। সো বর্গ ও বর্গমূল। দেখো, কোনো সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায়, ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটা গুণফলের বর্গমূল। এটা বেসিক্যালি বইয়ের পড়াশোনা আমরা বাদ দিয়ে দিই, আমরা সাধারণভাবে দেখি বর্গমূল কাকে বলে, ঠিক আছে? যেমন ধরো তোমার কাছে একটা সংখ্যা আছে, যে কোনো একটা সংখ্যা নাও। ধরো আমি কি করতেছি, হ্যাঁ, আমার একটা সংখ্যা ধরো আছে এখানে 25। ধরো আমার এখানে একটা সংখ্যা নিলাম আমি 25। এখন 25কে যদি আমি একটা সংখ্যা দ্বারা, একই সংখ্যা দ্বারা যদি দুইবার গুণ করে কোনো সংখ্যা পাওয়া যায়, যেমন দেখো 5কে 5 দিয়ে গুণ করি, 5কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 25। 5কে আমি যদি 5 দিয়ে গুণ করি তাহলে অ্যান্সার কত আসবে? 25, তাই না? তার মানে আমার এই সংখ্যাটা 25 সংখ্যাটা আমি কোন সংখ্যার থেকে পাচ্ছি? এই যে 25 সংখ্যাটা আমি কোন সংখ্যার থেকে পাচ্ছি? এই 5 সংখ্যাটার থেকে পাচ্ছি। 5কে দুইবার গুণ করে, ঠিক আছে, 5কে দুইবার গুণ করে আমরা 25 পাচ্ছি, 5 × 5। তার মানে এই 25 সংখ্যাটা কোথার থেকে শুরু হয়েছে? এই 25 সংখ্যাটা যে উৎপত্তি হইল, কোন সংখ্যা দুইটার সঙ্গে যোগফল করে বা গুণফল করে এটা চলে আসছে? কোন সংখ্যার সাথে গুণফল করে চলে আসছে? 5-এর সঙ্গে। তার মানে 5 × 5, 5কে যদি আমরা দুইবার, মানে 5 এবং 5 একই সংখ্যাকে যখন আমরা দুইবার গুণ করে যে অ্যান্সারটা পাবো, সেটাকে বলা হয় কি সংখ্যা? বর্গ সংখ্যা। এটাকে বলা হয় বর্গ সংখ্যা। এখন যদি আমি 2কে 2 দিয়ে গুণ করি, সাপোজ আমি 2কে 2 দিয়ে গুণ করলে কত পাবো? 4। ওকে, সো আমি বাংলায় লিখি বেসিক্যালি। সো 2 থেকে 2 দিয়ে যখন আমি গুণ করব, সেটাকে আমরা অ্যান্সার কত পাবো? 4 পাবো না? অ্যান্সার যেমন পাবো 4। সো দেখো এইখানে বর্গ সংখ্যা কত? বর্গ সংখ্যা একই সংখ্যাকে দিয়ে যখন আমি ওই সংখ্যাকে গুণ করব, তখন যে সংখ্যাটা পাবো, রেজাল্টটা পাবো, সেটা হবে আমাদের কি? সেটা হবে আমাদের বর্গ সংখ্যা। তার মানে 2 × 2, যখন একই সংখ্যা দিয়ে দুইবার গুণ করলাম, 2কে দুইবার গুণ করলাম না, সো 2 × 2 কত হইলো? অ্যান্সার আসলো 4। তার মানে এর বর্গ কত? বর্গ হচ্ছে 4। এখন দেখো, কিন্তু এই যে 4 সংখ্যাটা আসলো, কোন সংখ্যাটাকে গুণ করে আসছে? এই যে 2 সংখ্যাটাকে দুইবার গুণ করে আসছে। তার মানে এই 4 সংখ্যাটার জন্ম হয়েছে কোথার থেকে? বর্গমূলটা হয়েছে কোথার থেকে? জন্মটা হয়েছে কোথার থেকে? 2 থেকে। তার মানে এটার বর্গমূল কত? বর্গের মূলটা আছে, শিকড়টা হচ্ছে 2। এমন করে আমরা আস্তে আস্তে আরো কিছু দেখব, দেখার পর আমরা একদম ফাইনাল কনক্লুশনে পৌঁছে যাব। ওকে, আমার একটু ইংরেজিতে লেখার অভ্যাস বেশি, যার কারণে হয়তো বা বাংলা লেখাটা আমার একটু দুর্বল, ঠিক আছে? কারণ আমার সবসময় প্রোগ্রামিং লিখতে হয়, তো দ্যাটস ওয়াই আমার বাংলা লেখাটা অনেক বেশি দুর্বল। আর বাংলা মিডিয়াম স্কুলে আমি কম পড়ছি। সো দেখো, আমরা যেমন এই যে দেখো 3,
সো আমরা যখন 3কে 3 দিয়ে একই সংখ্যাকে যখন দুইবার গুণ করব, একই সংখ্যাকে যখন ওই সংখ্যা দিয়ে গুণ করব, তখন কি আসবে? সে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা হচ্ছে ওই সংখ্যার বর্গ। ওই সংখ্যার বর্গ। বর্গ বলতে কি বোঝায়? আমি মনে করো 2 এর বর্গ চাচ্ছি। 2 এর বর্গ, বর্গ মানে হচ্ছে স্কয়ার, বর্গকে আমরা এটাও ধরতে পারি। সো 2 এর বর্গ, যদি মনে করো আমি 2 এর বর্গ চাই, এখন আমি 2 এর বর্গ, তার মানে 2 কে স্কয়ার দিব। 2 এর স্কয়ার মানে 2 বার 2 কে গুণ করব। সো দেখো 2 ইন্টু 2, তার মানে আমার কত আসতেছে? 2 ইন্টু 2 কত আসতেছে? 4 আসতেছে। তার মানে 2টা হচ্ছে যে আমার কি বর্গমূল, বর্গমূল যেটাকে বর্গ করতে হচ্ছে। ওকে, আর বর্গ সংখ্যা কত? 4। ওকে, এই যে অনেকে লিখছো যে 3 ইন্টু 3, তার মানে যেমন 3 এর বর্গ, 3কে বর্গ করলে কত হয়? 3 ইন্টু 3, দুইবার যখন আমরা 3টাকে গুণ করলাম, 3 ইন্টু 3 একই সংখ্যাকে সেম সংখ্যা দিয়ে যখন আমি গুণ করলাম, তখন কি হলো? 3 এই যে স্কয়ার ইকুয়াল টু 9। সো 9 হলো ওই সংখ্যাটার বর্গ। 9 হলো কত? 3 ইন্টু 3 এর বর্গ হচ্ছে 9, আর এর বর্গমূল তাহলে কত? বর্গমূল হচ্ছে 3, কারণ ওই সংখ্যাটার থেকেই 9 সংখ্যাটার উৎপত্তি হয়েছে। এখন দেখো আমি কি চাচ্ছি, আমি এইখানে মনে করো এখন তোমাদেরকে ছোট্ট একটা টাস্ক দিই। ধরো এখানে 4, আমার যদি বর্গমূল যদি 4 হয়, বর্গমূল যদি 4 হয়, তাহলে এর বর্গ কত হবে আমাকে বলো তো। সো এর বর্গ কত? 4 এর বর্গ কত? বর্গ কত? 4 এর বর্গ কত? 4 এর বর্গ কত? একটু ফাস্ট দেখি কে কে আমার এই প্রবলেমটা সলভ করতে পারে। 4 এর বর্গ কত? ইয়া, অ্যান্সার ইজ কারেক্ট। অনেকেই লিখছো 16। সো 4 এর বর্গ কত হচ্ছে? 4 এর বর্গ হচ্ছে 16। কেমনে বুঝলাম? আমরা 4টাকে ওই সেম 4 দিয়ে যখন আমরা কি করব? গুণ করব, তখন আমাদের ওই অ্যান্সারটা চলে আসবে। তো আমাদের এখন যদি আমি তোমাদেরকে আরেকটা উল্টা প্রশ্ন করি, তাহলে তোমাদের অ্যান্সার কি হবে বলো তো? আমার উল্টা প্রশ্নটা হলো, যদি বর্গমূল যদি, আমার প্রশ্নটা হচ্ছে বর্গমূল যদি 25 হয়, বর্গমূল যদি 25 হয়, বর্গমূল 25 হলে বর্গ কত? বর্গ যদি 25 হয়, আমাদের বর্গ যদি 25 হয়, তাহলে বর্গমূল কত? বর্গমূল কত? বর্গ যদি 25 হয়, তাহলে আমাদের বর্গমূল কত হবে বলো তো? আমি প্রশ্ন না লিখতেই তোমাদের অ্যান্সার চলে আসছে। দ্যাটস গ্রেট। বাহ, বর্গ যদি 25 হয়, তাহলে আমাদের বর্গমূল হলো 5, রাইট? বাহ, তাহলে আমরা বর্গ এবং বর্গমূলের কনসেপ্ট বুঝতে পারছি। এভরি সিঙ্গেল ওয়ান, আমরা বর্গ এবং বর্গমূলের ইয়াটা বুঝতে পারছি। আই থিঙ্ক আমরা বর্গ এবং বর্গমূলের কনসেপ্টটা সম্পূর্ণ বুঝতে পারছি। এগুলো বইয়ে অনেক লেখা আছে, এই যতগুলো লেখাই আমরা বলবো না কেন, সব কিছু লেখারই ওই একটাই অ্যান্সার, সেটা হচ্ছে বর্গ এবং বর্গমূল। সো বর্গ এবং বর্গমূলের কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার এভরিওয়ান? দেখি আমাদের কত পার্সেন্ট স্টুডেন্টের ক্লিয়ার, আমরা কতজন বুঝতে পারছি আমাকে একটু জানায় দাও তো, যে ভাইয়া বুঝতে পারছি কিনা। বর্গ এবং বর্গমূলের কনসেপ্ট আমাদের সকলের ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে বর্গ এবং বর্গমূলের? যদি কারো কোনো ধরনের সমস্যা থাকে, স্পেসিফিকলি তোমরা হচ্ছে যে ক্লাস ডিসকাশন বক্সে তোমরা লিখে দাও, ভাইয়া আমি এটা না বুঝতে পারিনি। ঠিক আছে, অবভিয়াসলি ভাইয়া ইজ হিয়ার, ভাইয়া উইল সর্ট ইট আউট। ওকে, ভাইয়া সর্ট করে দিবে। কে বুঝতে পারো নাই? যে বুঝতে পারো নাই মি লিখে কোনো ইয়া নাই, তোমরা কি করবা? জাস্ট লিখবা যে ভাইয়া আমি এই জিনিসটা বুঝি নাই, জাস্ট আমি আরেকবার রিকল করি জিনিসটা, আরেকবার রিকল করি। ঠিক আছে, সো দেখো বর্গ এবং বর্গমূলের বিষয়টা কি। তো ধরো আমি একটা সংখ্যা নিলাম, ধরো আমি একটা সাধারণ একটা সংখ্যা নিলাম, ধরো 7 একটা সংখ্যা নিলাম। কত সংখ্যা নিলাম? 7। লেখা কি দেখা যাচ্ছে? আই থিঙ্ক এটা একটু হালকা থিং হয়ে গেছে, সো আই হ্যাভ টু বি মোর স্পেসিফাই।
সো আমি একটা সংখ্যা নিলাম কত 7, আমি একটা সংখ্যা নিলাম কত 7। এই সংখ্যাটাকে এইটাকে যদি আমি একটা সংখ্যা ধরি, এইটা আমরা একটা সংখ্যা ধরলাম, এখন এই সংখ্যাটাকে আমি কি করব একটা স্কোয়ার করব বা 7-এর উপর স্কোয়ার করব, বর্গ, বর্গ মানে হচ্ছে স্কোয়ার, বর্গ মানে হচ্ছে স্কোয়ার, বর্গ মানে স্কোয়ার, ঠিক আছে। সো আমি এই 7-এর বর্গ নির্ণয় করব, 7-এর বর্গ নির্ণয় করব, বর্গ। এখন 7-এর বর্গ যখন নির্ণয় করব, 7-এর উপর আমি একটা স্কোয়ার দিব, তার মানে ওই 7-এর বর্গ হয়ে গেছে। এখন 7 স্কোয়ার মানে কি বুঝাচ্ছে? 7 স্কোয়ার মানে বুঝাচ্ছে ওই 7 দুইবার গুণ, 7 ইন্টু 7। আমি যদি তোমার হচ্ছে যে ডিভাইড করি 7 ইন্টু 7, এটাকে আমি ভাঙলাম, ভাঙলে যদি এটার মানে কি 7কে আমি দুইবার গুণ করব, 7-এর উপর বর্গ, তার মানে 7 স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো 7 ইন্টু 7, দুইবার 7 করলাম, তার মানে 7 7 কত আসে বলো তো? 7কে 7 দিয়ে গুণ করলে কত আসে? 49, তার মানে 49। তার মানে আমরা এখন বলতে পারবো এই যে 7 স্কোয়ার মানে কত? 7 স্কোয়ার মানে 49, তার মানে 7-এর বর্গমূল কত? সরি, 7-এর বর্গ কত? 7-এর বর্গ হচ্ছে 49। এখন যদি বলা হয় যে 49, এই যে 49-এর বর্গমূল কত? বর্গমূল কত? তার মানে আমরা এই যে গাছ দেখাইলাম না যে বীজ থেকে গাছ হইছে, এখন 49 হচ্ছে আমার সেই গাছ। এখন বীজটাকে কার থেকে হইছে? এই যে 7 ইন্টু 7, দুইটা 7কে গুণ করে হয়ে গেছে, তার মানে এটার বর্গমূল হচ্ছে 7, মানে যে মূলে আছে, একদম কেন্দ্রে আছে যে, তাকে বলবো 7। এখন আমরা কতজন বুঝতে পারছি? এখন আমরা বুঝতে পারছি? ইয়াস, যদি বুঝতে পারছি তাহলে দ্যাটস ভেরি গ্রেট। হ্যাঁ, না বুঝলে ভাইয়া আবার বুঝাবে, কোনো সমস্যা নেই। এখন দেখো বর্গকে কি আকারে লিখতে হয়? বর্গকে অবশ্যই স্কোয়ার আকারে লিখতে হয়। যদি মনে করো যে কোনো একটা সংখ্যার যদি আমার বর্গের প্রয়োজন হয়, তখন আমি ওই সংখ্যাটার উপর স্কোয়ার দিব। ধরো আমার 10-এর বর্গের প্রয়োজন, সো 10 স্কোয়ার, 10-এর উপর স্কোয়ার দিলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ 10-এর বর্গ। গট ইট? বুঝতে পারছি? ওকে, সো আমাদের এইটাই হচ্ছে যে তোমার মূলত বর্গ এবং বর্গমূলের ডিসটেন্স। সো বর্গ এবং বর্গমূল না বুঝলে কিন্তু আমাদের পরবর্তী টপিকগুলো বুঝতে একটু কষ্ট হবে, তাই কাইন্ডলি আমাদেরকে বর্গ এবং বর্গমূলটা অনেক ভালোভাবে বুঝতে হবে। দ্যাটস ফার্স্ট থিং। ওকে, সো দ্যাটস গুড যে যারা যারা বুঝতে পারছো, যারা যারা বুঝতে পারো নাই, ঠিক আছে, তাড়াতাড়ি লিখে দাও যে ভাইয়া কিভাবে। আচ্ছা, বর্গমূল কিভাবে বের করব? বর্গমূলটা বের করার নিয়ম আছে। ধরো বর্গমূলকে আমি এখন চাচ্ছি 9-এর বর্গমূল নির্ণয় করব, 9-এর বর্গমূল নির্ণয় করব। 9 আমাকে একটা সংখ্যা আছে, যে কোনো একটা সংখ্যা আছে, ওই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করব। সেক্ষেত্রে কি করতে হবে? এই 9কে একদম সমান দুইটা সংখ্যা দিয়ে গুণ করলে কত 9 অ্যান্সার আসবে? সমান দুইটা সংখ্যা দিয়ে কিভাবে 9 আসবে? দুইটা সংখ্যার গুণ করলে। সো 2 ইন্টু 2 দেই, যদি আমরা 2 ইন্টু 2 দেই তাহলে কত আসবে? 1 ইন্টু 1 দিলে তো 1 আসবে, 2 ইন্টু 2 দিলাম 4, তার মানে এই অ্যান্সার কি 4? 4 কিন্তু অ্যান্সার না, তার মানে 9-এর বর্গমূল এটা না। তারপরে আমরা যদি 3 ইন্টু 3 দেই, 3 ইন্টু 3 কত হয়? 3 ইন্টু 3 কত হয়? 9, তার মানে আমাদের 9-এর বর্গমূল 3। এইরকম করে গুণ করার মাধ্যমে বা গুণফল নির্ণয়ের মাধ্যমে আমরা কি করতে পারবো? আমরা বর্গমূল নির্ণয় করতে পারবো। অ্যান্ড আমরা বর্গমূল বড় বড় সংখ্যার কিভাবে নির্ণয় করব, এটার জন্য আমাদের বর্গমূলের ধর্ম আছে, তারপর কিভাবে বর্গমূল নির্ণয় করা যায় এটাও আমরা দেখব। সব কিছু আমরা দেখব। আমরা ক্লাসটা তোমরা যারা যারা আছে আমরা একটু মনোযোগ দিয়ে একদম অ্যাটেনশন ধরে রাখি, কারণ আমরা সামনে বর্গমূল নির্ণয় করাই শিখব। বুঝতে পারছি আমরা? আই হোপ। ওকে, সো এখন আমরা কি করব? বর্গমূলকে কিভাবে প্রকাশ করা হয় অলরেডি আমি তোমাদেরকে বলে দিছি যে বর্গমূলকে স্কোয়ারের মাধ্যমে প্রকাশ করা হয়। যে কোনো একটা জিনিসকে স্কোয়ার দিলে ওটাকে বলতে পারবো যে এটাকে আমি বর্গ করতে যাচ্ছি। লাইক আমি যদি বলি যে আমার 10-এর বর্গমূলের প্রয়োজন, সো আমাকে কি করতে হবে? 10 স্কোয়ার, তার মানে আমাদের বর্গমূল কি 10, 10-এর উপর স্কোয়ার দিলে বলতে পারবো যে এটা হচ্ছে 10-এর বর্গ। তার মানে 10 ইন্টু 10 কত হবে? 10 ইন্টু 10 ইকুয়াল টু 100। তার মানে বর্গমূল যদি 10 হয় সেটার বর্গ হবে 100। বুঝতে পারছি? তো বর্গকে নির্ণয় করার জন্য স্কোয়ার দিতে হয়, ঠিক আছে। বর্গর ইংলিশটাই হচ্ছে স্কোয়ার। স্কোয়ার তোমরা হয়তো বা অনেক ভালো চিনো, ক্লাস 6-এ অনেক ভালোভাবে পড়ে আসছো, ঠিক আছে। সো আমরা কি করবো? এই যে সংখ্যার আমাকে বর্গ নির্ণয় করতে হবে তার উপরে যদি আমরা একটা স্কোয়ার দেই তাহলে আমাদের বর্গ চলে আসবে। আমরা আপাতত এতটুকু আই থিঙ্ক আমরা বুঝতে পারছি। তো একদম শেষের লাইনটা যদি আমরা পড়ি, একটু দেখো, যদি আমরা একদম শেষের লাইনটা পড়ি, শেষের লাইনে কি বলা আছে? যে আমরা
5 × 5 = 25, কাজেই 25-এর বর্গমূল কত? 5, যেটা আমরা অলরেডি দেখলাম যে এই যে 5 × 5, 5 × 5, তার মানে দুইটা 5, একটাই সংখ্যাকে দুইবার গুণ করা হয়েছে, এর অ্যান্সার কত আসছে? 25। তার মানে 25 হচ্ছে এর বর্গ, এবং এর বর্গমূল কত? বর্গমূল হচ্ছে 5। সো এই যে বর্গমূলটা আছে, আমরা বর্গমূলটা কিভাবে নির্ণয় করতে হয় এটা আমরা শিখবো, এবং বর্গমূলের যে তোমার হচ্ছে যে প্রিন্সিপালগুলো আছে, ধর্মগুলো আছে, ওই ধর্মগুলো আমরা দেখার ট্রাই করব। বুঝতে পারছি? আশা করি আমরা বুঝতে পারছি। গট ইট? ইয়াস, এটা আমার অনেকটা ডায়লগের মতো হয়ে গেছে। গট ইট? ঠিক আছে, সো ইউ গাইস আর গট ইট? বুঝতে পারছি? ওকে, সো এরপরে দেখো পূর্ণবর্গ সংখ্যা বা পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে, আর হচ্ছে যে পূর্ণ সংখ্যা কাকে বলে। একটা জিনিস দেখো, সো পূর্ণবর্গ সংখ্যা কাকে বলা হয়, তোমরা যদি ভালো করে একটু পড়ো, দেখো যে সকল সংখ্যাকে অন্য কোনো পূর্ণবর্গ সংখ্যা হিসেবে প্রকাশ করা যায় তাদেরকে পূর্ণবর্গ সংখ্যা বলে। আর লেখা আমার আসলে পড়তে বেশি ভালো লাগে না, আমার বেসিক্যালি প্র্যাকটিক্যাল করতে অনেক বেশি ভালো লাগে। বুঝতে পারতেছো, ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, হ্যাঁ, সো আমার একটু প্র্যাকটিক্যাল করতে তো হচ্ছে যে ভালো লাগবেই। সো দেখো একটা জিনিস দেখো, যে সকল সংখ্যাকে অন্য কোনো পূর্ণবর্গ সংখ্যা হিসেবে প্রকাশ করা যায় তাদেরকে পূর্ণবর্গ সংখ্যা বলে। সো পূর্ণবর্গ সংখ্যাটা কি? এখন আমি যদি বলি 7, এখন এই সংখ্যাটা যদি আমি বলি যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, এটার বর্গমূল নির্ণয় করো, জীবনে যদি আমি 1 × 1 দিই তাহলে আমার অ্যান্সার কত আসবে? 1 × 1 = 2। তার মানে 2 এবং 2কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে অ্যান্সার আসবে 4, এবং 3 যদি 3 দিয়ে কোনো গুণ করি তাহলে আমার অ্যান্সার কত আসবে? তাহলে আমার অ্যান্সার আসবে 9। তার মানে 7 কি কোনো রকম করে 7-এর বর্গমূল কি বের করা সম্ভব? দুইটা একই ধরনের সংখ্যাকে গুণ করে কি 7 অ্যান্সার পাওয়া সম্ভব? 7 কি অ্যান্সার পাওয়া সম্ভব? সম্ভব না। দুইটা একই ধরনের সংখ্যা গুণ করে 7 রেজাল্ট পাওয়া সম্ভব না। আর এই যে দুইটা একই ধরনের সংখ্যাকে যদি গুণ করে রেজাল্ট পাওয়া না যায়, হ্যাঁ, সেটাকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলতে পারবো না। তোমাদেরকে আর একটু ক্লিয়ারলি বুঝাই, পূর্ণ সংখ্যা কাকে বলে। আমরা একটা একদম সাধারণভাবে যাই যে পূর্ণ সংখ্যা কাকে বলে, এই জিনিসটাকে আমরা বুঝি। সো দেখো, পূর্ণ সংখ্যা কি? 0 থেকে শুরু করে অসীম পর্যন্ত, অসীম মানে কি? ইনফিনিটি পর্যন্ত। ইনফিনিটি মানে ইনফিনিটি মোবাইল না, বা ইনফিনিক্স মোবাইল না। ইনফিনিটি মানে ওই যে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার না, যেখানে তোমার হচ্ছে থ্যানোস চুটকি মারবে, ঠিক আছে? এইখানে তোমার হচ্ছে ইনফিনিটি মানে হচ্ছে অসীম, যার কোনো শেষ নাই। সো এখন দেখো, আমি যদি তোমাদেরকে বলি যে আমার কাছে কত টাকা আছে, আমি বলতে পারবো যে আমার কাছে 5-7 টাকা আছে বা 10 টাকা আছে। এখন আমি জিজ্ঞেস করলাম তোমার কাছে কত টাকা আছে, বলবো যে আমার কাছে তো এত টাকা আছে। এখন আমরা যদি ইলন মাস্ককে গিয়ে জিজ্ঞেস করি, বা মার্ক জাকারবার্গকে গিয়ে জিজ্ঞেস করি তোমার কাছে কত টাকা আছে, সে তো ভাববে যে কত কত কত, সে ক্যালকুলেট করতেই থাকবে যে তার কাছে এত বেশি টাকা আছে। হ্যাঁ, ঠিক তেমন যখন এই যে আমরা যদি বলি মহাবিশ্ব, এই পুরো মহাবিশ্বর আমরা যদি বলি শেষ কোথায়, আমরা কি বলতে পারবো? আমাদের প্রথমে আছে যে আমরা এখন আছি পৃথিবীর পর আমাদের আছে পুরো সোলার সিস্টেম, হ্যাঁ, সোলার সিস্টেমের পর আমাদের ব্ল্যাক হোল, তারপরে সব একটার পর একটা এই অসীম পর্যন্ত আমাদের পৃথিবী চলে গেছে, ঠিক আছে? সো থ্যানোসের মতো চুটকি বাজায় গায়েব হওয়া যাবে না। ওকে, সো আমি থ্যানোসের মতো চুটকিও বাজাবো না, তোমরা কেউ গায়েবও হবে না, তোমরা ভালো করে ক্লাসটা করো, ঠিক আছে? সো দেখো, এই যে তোমার হচ্ছে যে অসীম মানে একদম যার কোনো সীমানা নাই, তাকে বলা হয় অসীম। ওকে, সো দেখো, যখন আমরা কোনো একটা পূর্ণ সংখ্যা বলছি, যে সংখ্যাকে কখনো ভাঙা হয় না। এখন ধরো তোমার কাছে কি আছে, 3টা বিস্কিট আছে, বা 3টা হচ্ছে যে কোনো কিছু আছে, বিস্কিটে আছে ধরো। এখন তুমি আর আরিফ ভাইয়া দুইজন আমরা বসে আছি, তুমি আছো আর আরিফ ভাই আছে। এখন আমাদের দুইজনকে একজন 3টা বিস্কিট দিয়ে গেল, তুমি আর আমি বসে আছি, ভালো করে বুঝো, তুমি আর আমি বসে আছি। এখন মনে করো আমি তোমাদের বাসায় গেছি, বাসায় যাওয়ার পর দুইজনে আমরা বসে আছি। এরপর তোমার আম্মু 3টা বিস্কিট নিয়ে আসলো, বিস্কিট নিয়ে আসার পর তোমার আম্মু আমাদেরকে দিয়ে দিল যে দুজনে খাও। এখন আমি একটা খাইলাম, তুমি একটা খাইলা, দুইজনে 2টা পূর্ণ বিস্কুট খাইলাম। এখন শেষের যে বিস্কিটটা আছে, এখন তুমি বলতেছো ভাইয়া আমি এটা খাবো, আমি বলতেছি আমি তোমার স্যার, আমি খাবো। তুমি বলছো না স্যার, এটা আমি খাবো, আমি ছোট মানুষ। আমি বললাম না, আমি বড় মানুষ, আমি খাবো। এখন কি হইলো, তোমার আম্মু এসে বলতেছে কি,
তোমার আম্মু বসে বলতেছে যে না দুইজনে ভাগ করে খাও, তার মানে ওই বিস্কিটটাকে আমিও যদি ছাড়তে না চাই যে না আমিও খাবো, এখন তুমি বলতেছে না স্যার আমি ছোট মানুষ, আমার বাসায় আসছেন, আমি খাবো। এখন দুইজনে মিলে যদি ওই বিস্কিটটা নিয়ে ঝগড়া করি, তখন হ্যাঁ যদি আমাকে দেওয়া হয়, এখন তোমার আম্মু যদি বলে এই তোমার স্যার আসছে, তোমার স্যার খেয়ে নেক, তখন তোমার মন খারাপ হবে। আবার তোমার আম্মু যদি এসে বলে স্যার ও বাচ্চা মানুষ, ও খাক, হ্যাঁ তখন আমার মন খারাপ হবে। এখন যদি এসে বলে যে স্যার দুইটাকে আমি ভেঙে ভাগ করে দিই, তুমি অর্ধেক, তোমার স্যার অর্ধেক, হ্যাঁ এখন দুইজনকে ভাগ করে আমাদেরকে দিয়ে দিল, ভাগ করে দিয়ে দিল, ভালো কথা। এখন তার মানে বিস্কিটটা ভেঙে গেল না, সম্পূর্ণ বিস্কিটটাকে তুমি পাইছো, সম্পূর্ণ বিস্কিটটা তুমিও পাও নাই আমিও পাই নাই, হ্যাঁ তার মানে হাফ হাফ করে নেওয়া হয়েছে, রাইট? এই যে অনেকজন লিখছো, মাহমুনা লিখছো যে হ্যাঁ হাফ হাফ করে নেওয়া হয়েছে, 0.5 তার মানে আমাদের ওই বিস্কিটটা ভেঙে ফেলছে। তার মানে কেউ বলতে পারবা যে আমি সম্পূর্ণ বিস্কিটটা খাইছি ওইখানে? তুমিও সম্পূর্ণ বিস্কিটটা খাইলে না, আমিও খাইলাম না, বিস্কিটটা ভাঙতে হয়েছে। তো যখন বিস্কিটটা ভাঙতে হয়েছে তখন আমরা বলবো যে ওই বিস্কিটটা ভাঙা বিস্কিট, রাইট? অর্ধেকটা তুমি অর্ধেকটা আমি। ঠিক তেমন কোনো একটা নাম্বারকে যখন ভাঙা হয় তখন সেটার পূর্ণ সংখ্যা থাকে না। যেমন বিস্কিটকে যদি আমি ভাঙি সেটার পূর্ণ বিস্কিট থাকে না, ঠিক তেমন কোনো একটা নাম্বারকে যদি আমরা ভাঙি সেই নাম্বারটাকে আর পূর্ণ সংখ্যা বলা যায় না। যেমন আমি মনে করো তোমার হচ্ছে যে দুই হচ্ছে যে একটা পূর্ণ সংখ্যা, এটার কোনো ভাঙা চূড়া আছে যে 2, ঠিক আছে? আমি যদি বলি 3, 4 এইসব সংখ্যার কোনো পূর্ণ আছে, কোনো ভাঙতি আছে? দেখো তো কোনো ভাঙতি আছে যে আমাকে 2 টাকা দেন দিবে, 3 দিবে? এখন এইসব কোনো ভাঙা কোনো কিছু আছে? এখন কিন্তু আমি যদি বলি যে আমাকে 2.10 টাকা দাও, তখন এটা কি 2.10 মানে 2 টাকাও দিবে প্লাস সাথে 0.10, এই যে 1 এবং 0টা যেটা আছে এটাও কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে? তার মানে এটা কিন্তু পূর্ণ সংখ্যা না, কারণ এর সাথে দশমিক আছে। সো দশমিক ছাড়া জিরো থেকে একদম অসীম পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, ঠিক আছে, সবগুলোকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। বুঝতে পারছি আমরা? আমাদের শূন্য থেকে শুরু করে 0, 1, 2, 3 এরকম করে একদম অসীম পর্যন্ত যেসব সংখ্যা আছে সেই সব সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলবো, ঠিক আছে? আমরা বিস্কিট নিয়ে ঝগড়া করব না, আমরা বিস্কিট নিয়ে মারামারি করব না, মানুষ আমাদেরকে বাচ্চা ভাববে, অতএব আমরা কি করব? পূর্ণ সংখ্যায় কাজ করব। সো দেখো এই যে 0 থেকে, তাহলে পূর্ণ সংখ্যা কাকে বলে? 0 থেকে শুরু করে অসীম পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলোকে আমরা বলবো পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এখন তাহলে তোমরা যদি বলো যে ভাইয়া তাহলে -2 যদি হয় এটা কি পূর্ণ সংখ্যা? যদি বলো -2, এখন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে -2 তাহলে কি পূর্ণ সংখ্যা, তোমাদের অ্যান্সার কি হবে বলো? -2 কে যদি আমি বলি পূর্ণ সংখ্যা তাহলে তোমাদের অ্যান্সার কি হবে? যে ইয়েস অর নো? -2 কি পূর্ণ সংখ্যা? -2 কি তাহলে পূর্ণ সংখ্যা বলো তো? -2 পূর্ণ সংখ্যা? ওকে, তোমাদের কাছে একটা কুইজ চলে গেছে, ওইখানে ইয়েস এবং নো অপশন আছে। তোমরা চাইলে যদি বলো যে হ্যাঁ ভাইয়া -2 অবশ্যই পূর্ণ সংখ্যা, তাহলে ইয়েস, আর যদি -2 পূর্ণ সংখ্যা না হয় তাহলে নো। দ্যার ইজ 2 অপশন। আর তোমরা যারা হচ্ছে যে আছো কমেন্টেও লিখে দিতে পারো যে ভাইয়া -2 পূর্ণ সংখ্যা কি না, ঠিক আছে? লিখে দাও। সো দেখি অনেকেই লিখছে, বেশিরভাগ স্টুডেন্ট আমাকে বলতেছে যে ইয়েস, 51% স্টুডেন্ট, কাইন্ড অফ 52%, অ্যারাউন্ড 52% স্টুডেন্ট বলছে যে -2 পূর্ণবর্গ সংখ্যা, না সরি পূর্ণ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যা কিন্তু না, পূর্ণ সংখ্যা। আর তোমরা অনেকেই বলছো, আমার প্রায় 48% স্টুডেন্ট বলছে যে পূর্ণ সংখ্যা না, ঠিক আছে? এখন আমরা দেখি, সাপোজ তোমার আরিফ ভাইয়া তোমাদের বাসা আসলো, ঠিক আছে? এখন ধরো আমি একদিন বাসা গেছি, একটা ছোট্ট একটা গল্প বলি। আমি একদিন বাসা গেছিলাম। সো বাসায় যাওয়ার পর আমি কি করছি যে আমি আর আব্বু, আমি আর আমার হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে আব্বু সহ গেছিলাম। আব্বু সহ যাওয়ার পর আমার ছোট বোনের জন্য আমার আম্মু চকলেট নিয়ে রাখছিল, ক্যাডবেরি চকলেটগুলো আমার ছোট বোন অনেক বেশি খায়, হ্যাঁ ওই চকলেট খায়। সো আমার ছোট বোনের জন্য আম্মু 2টা চকলেট রাখছিল।
এখন আমি আর আব্বু বাহিরের থেকে আসছি, রংপুরে গেছিলাম। সো রংপুর থেকে বাসা আসছি, আসার পর কোনো আম্মু দেখি যে হচ্ছে যে বাহিরে একটু গেছে, বাসায় কেউ ছিল না, খিদাও লাগছে, খাবারও খুঁজে পাচ্ছি না। তা আম্মু বললো যে দেখো কি আছে। তো দেখলাম আমার চাচ্চু আর কি বিদেশ থেকে ওই চকলেটগুলো নিয়ে আসছিল। সো দেখলাম যে দুইটা চকলেট ওইখানে পড়ে আছে, আমার ছোটো বোন ঘুমাচ্ছে, তার মানে ছোটো বোন উঠলে হয়তো বা ছোটো বোনের জন্য রাখবে। তখন আমি আর আমার আব্বু ভাবলাম যে দুইটা নাই খেয়ে নেই। আমার আব্বু আমাকে একটা দিল, যে এই যে তুমি একটা নাও আমি একটা নিই, নিয়ে আমরা দুইজন সোফায় বসে খাচ্ছিলাম। তো খাইলাম, খাওয়া দাওয়ার পর তোমার হচ্ছে যে পানি খাইলাম, খাওয়ার পর দুইটা খাইছি, দুইটা খাওয়ার পর হচ্ছে যে আমরা এসে বসলাম। এখন আম্মু আসলো, আম্মু আসার পর আমার ছোটো বোন ঘুম থেকে উঠলো, আমার ছোটো বোন ঘুম থেকে উঠলো। এখন ঘুম থেকে উঠার পর আমার আম্মু এখন আমাকে বললো যে এইখানে যে আমার ছোটো বোন মানে ইয়ার জন্য ইয়া করতেছে, চকলেটের জন্য কান্না করতেছে, আম্মু চকলেট দাও, আম্মু চকলেট দাও। এখন আমার আম্মু কি করলো, আমার আম্মু বললো যে এইখানে যে আমি দুটো চকলেট রাখছিলাম ডেস্টিনের উপর, এগুলো কই? আমার আব্বু বললো যে আমি আর বাবু তো খেয়ে ফেলছি। আমার আম্মুর না এই যে উঠে গেছে রাগ, তো তোমার বোনের চকলেট তুমি কি জন্য খাবা? হ্যাঁ, তোমরা গেছো, এখনই গিয়ে চকলেট নিয়ে আসো, নয়তো ওর কান্না থামাইতে হবে, মানে থামাবে কি? আমি তো ভাবলাম যে হঠাৎ করে হচ্ছে যে এরকম কথা। তো এখন আম্মু সেই রাগ হয়ে গেছে, কান্না করতেছে, গিয়ে দুইটা চকলেট নিয়ে আসো। তার মানে আমরা যে দুইটা চকলেট খেয়ে ফেলছিলাম, চকলেট কিন্তু আম্মুর হিসেবে মাইনাস হয়ে গেছে, দুইটা চকলেট মাইনাস হয়ে গেছে। এখন আমার আম্মু যদি বলে যে তোমাকে একটা এবং তোমার বাবাকে একটা নিয়ে আসে দিতে হবে, তখন কি করব? তখন আমি এবং আমার বাবা একটা একটা করে নিয়ে আসবো। আমার আব্বু যদি বলে যে তোমরা আমরা দুইজনে দুইটা খাইছি, তার মানে আমাদের কি হবে, এখন দুইজনকে সমান সমান নিয়ে আসতে হবে, তার মানে আমাদেরকে দুইজনকে দুইটা খাইতে হইতো। কিন্তু ধরো চকলেট যদি দুইটার জায়গায় তিনটা খাইতো, চকলেট যদি দুইটার জায়গায় -3টা আমরা খেয়ে ফেলতাম, তখন কি হইতো? তখন আমার আব্বু যদি বলতো যে আমি একটা নিয়ে আসবো, বাকি নিয়ে আসবো তুমি দুইটা, কারণ আমি যদি বলি যে না আমি একটা নিয়ে আসবো, তুমি নিয়ে আসবা দুইটা, ঠিক আছে, আমার আব্বু যদি বলতো না দুইজনে, তাহলে কি করব, একটা নিয়ে আসবো আর একটা ভেঙে নিয়ে আসবো, ঠিক আছে, এরকম করে যদি বলতো, তাহলে আমার আর আব্বুর মধ্যে একটু কথা কাটাকাটি লেগে যাইতো না। তার মানে আমরা যে ওই যে চকলেট দুইটা খেয়ে ফেলছিলাম, তার মানে চকলেট দুইটা এখান থেকে মাইনাস হয়ে গেছে, তার মানে মাইনাসটাও আমাদের একটা পূর্ণ সংখ্যা, একটা পূর্ণ সংখ্যা। তার মানে -2টা, তোমার কাছে কেউ দুইটা জিনিস পায়, কেউ তোমার কাছে দুইটা জিনিস যদি পায়, ঠিক আছে, তাহলে কি বলবা? -2, তোমার কাছে দুইটা জিনিস পায়, তার মানে 2 টাকা যদি তোমার কাছে পায়, ওটাও তো একটা সমান টাকা পায় না, 2.00 যদি পায় তাহলে সেটা দশমিক সংখ্যা। বাট না, এটা রিয়েল স্টোরির, কিন্তু আমরা অন্য কিছু খেয়ে ফেলছিলাম, চকলেট না, এতটাও ছোট না যে চকলেট খেয়ে ফেলবো, ইটস কাইন্ড অফ রিয়েল স্টোরি। সো দেখো -2, তার মানে তোমাকে কাউকে দুইটা জিনিস দিতে হবে, বা কোনো জায়গা থেকে মাইনাস আছে। এখন তুমি যদি তোমার বন্ধু থেকে 2 টাকা ধার নাও, হ্যাঁ, এটা পূর্ণ সংখ্যা না? এখন তোমার বন্ধু যদি তোমার থেকে ধার নেয়, -2 হয়ে গেল, তাহলে -2 কি তোমার হচ্ছে পূর্ণ সংখ্যা হবে না? অবশ্যই হবে। তার মানে মাইনাসটাও হচ্ছে যে আমাদের পূর্ণ সংখ্যা, ঠিক আছে। কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা আবার আলাদা, পূর্ণ বর্গ সংখ্যাটা আলাদা। পূর্ণ বর্গ সংখ্যা কি? যে সংখ্যাটাকে তোমার হচ্ছে যে গুণ করে ওইটার একটা সমান সংখ্যক সংখ্যা পাওয়া যায়, সেটাকে আমরা বলবো ওটা হচ্ছে যে একটা পূর্ণ বর্গ সংখ্যা। সো দেখি পূর্ণ বর্গ সংখ্যা কাকে বলে। যেমন ধরো আমি এখন কি করব, এই যে এইখানে দেখো 1, 4, 9, 25, 49 ইত্যাদি সংখ্যাগুলোকে পূর্ণ বর্গ সংখ্যা বলা হয়। তো বেসিক্যালি দুইটা সংখ্যা বা দুইটা পূর্ণ সংখ্যাকে বর্গ করলে যে রেজাল্ট পাওয়া যায় সেটাকেই বলা হয় পূর্ণ বর্গ সংখ্যা। দুইটা পূর্ণ সংখ্যা, ধরুন পূর্ণ সংখ্যা কি? 1 পূর্ণ সংখ্যা, 2 পূর্ণ সংখ্যা, 3 পূর্ণ সংখ্যা, 4 পূর্ণ সংখ্যা, এগুলো পূর্ণ সংখ্যা না? এগুলো পূর্ণ সংখ্যা। তো সো এগুলাকে যদি আমি 1কে যদি 1 দিয়ে গুণ করি, তাহলে এর তোমার হচ্ছে যে বর্গ, পূর্ণ বর্গ, যদি পূর্ণ সংখ্যাকে যখন আমরা বর্গ করব সেটাকে আমরা বলবো পূর্ণ বর্গ সংখ্যা। হ্যাঁ, তো 1কে যদি আমরা গুণ করি 1, 2কে যদি আমরা গুণ করি 2 দিয়ে 4, আর 3কে যদি আমরা 3 দিয়ে গুণ করি কত আসতেছে? 9, 4কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে কত আসতেছে? 16। তার মানে পূর্ণবর্গ, এই যে আমরা পূর্ণ সংখ্যাকে যখন বর্গ করব, একটা পূর্ণ সংখ্যাকে, পূর্ণ সংখ্যা কি 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, সো একটা পূর্ণ সংখ্যাকে যখন আমরা বর্গ করব তখন যে রেজাল্টটা আসবে সেই সংখ্যাগুলোকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলবো। তার মানে 1, 4, 9, 16, হ্যাঁ ঠিক আছে, এইসব হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা।
এটা খুবই ইজি। ধরো তুমি যে কোনো একটা সংখ্যা, এখন তুমি কি চাচ্ছ যে আমি কাকে গুণ করব, সো ধরো আমি 22কে, সরি 22 না, আমি 10কে কি করব, গুণ করব। 10 একটা পূর্ণ সংখ্যা, রাইট? 10, 1000, 1 লক্ষ সবগুলো তো পূর্ণ সংখ্যাই, তাই না? দশমিক না থাকলে ওটা পূর্ণ সংখ্যা। এখন যদি আমি 10কে কি করি, 10 দিয়ে গুণ করি, তাহলে 10 হচ্ছে আমার একটা পূর্ণ সংখ্যা। সো এই যে পূর্ণ সংখ্যা, এটা যদি বর্গমূল হয়, তাহলে আমরা 10কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে কত আসে, 100। তার মানে পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে 100। পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে 100। দ্যাটস ভেরি মাচ সিম্পল, ভেরি মাচ ইজি। বুঝছো? আচ্ছা, অনেকের কাছে সাউন্ড ক্লিয়ার না, এম আই রাইট? আসলে এই কথা শুনতে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে? আচ্ছা, এখন আমরা পূর্ণ বর্গ সংখ্যাটা বুঝছি, আমরা কি পূর্ণ বর্গ সংখ্যাটা বুঝতে পারছি কিনা? পূর্ণ বর্গ সংখ্যাটা বুঝতে পারছি যে পূর্ণ সংখ্যা জাস্ট এতটুকুই মনে থাকলে হবে বাবা, এত কিছু মনে রাখার কোনো প্রয়োজন নাই। একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, 0 থেকে একদম ইনফিনিটি পর্যন্ত। হ্যাঁ, সো 0 থেকে একদম অসীম পর্যন্ত সবগুলো সংখ্যাকে ধনাত্মক সংখ্যা, মানে যেগুলো সংখ্যা তোমার হচ্ছে যে যেগুলো সংখ্যাকে কোনো দশমিক নাই আর কি, একটা 0 থেকে একদম অসীম পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে যখন আমরা ওটার বর্গ করব, সেই সংখ্যাগুলোকে আমরা বলবো বর্গ, পূর্ণবর্গ সংখ্যা। দ্যাটস ইট। যেমন 1, 2, 3, 4, 5 এগুলো যা আছে না কেন ইজি। এখন আমি তোমাদেরকে আরো একদম সিম্পল ভাবে বুঝাই দেই। আমাদের পূর্ণ সংখ্যা কি? 1 থেকে অসীম পর্যন্ত, 0 থেকে অসীম পর্যন্ত 0, 1, হ্যাঁ, 2, 3, 1, 2, 3, 4, 5 এরকম করে একদম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি পর্যন্ত। এখন তোমার 1-এর 1 কি? পূর্ণ সংখ্যা। 1 হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা। তার মানে 1-এর বর্গ কত? 1 গুণন 1, তার মানে কত? 1 1 কে 1। ওকে, সো 1 গুণন 1, এই যে 1 কি? পূর্ণ সংখ্যা। সো এই যে পূর্ণ সংখ্যাকে আমরা যখন বর্গ করব, তার মানে এইটাকে বলবো পূর্ণবর্গ। শেষ। জাস্ট বর্গকেই একটা, জাস্ট বর্গকেই পূর্ণবর্গ বললেও হবে, ঠিক আছে? বর্গকে পূর্ণবর্গ বললেও হবে যদি সেটা কি থাকে, একদম পূর্ণ সংখ্যা থাকে, একদম পূর্ণ সংখ্যা থাকে, তখন আমরা বলতে পারবো এটা হচ্ছে যে পূর্ণবর্গ সংখ্যা। দ্যাটস ইট। তোমরা যখন কোনো একটা দেখবা যে একটা পূর্ণ সংখ্যা, একদম যে সংখ্যাটা পূর্ণ আছে, ওই সংখ্যাটাকে যখন আমরা বর্গমূল করব বা বর্গ নির্ণয় করব, তখন আমরা বলবো এটা হচ্ছে যে পূর্ণ বর্গ সংখ্যা। দ্যাটস ইট। তবুও আমি দেখছি যে আমার অনেক পার্সেন্ট স্টুডেন্ট বুঝতে পারে নাই। আচ্ছা, আমি তোমাদের হচ্ছে যে ব্রেক দিয়ে দিব। দেখো, বাংলাদেশে অনেক জায়গায় অনেক সময় আজান হয়, তাই না? যেমন মনে করো ঢাকায় যে সময় হয়, চট্টগ্রামে ওই সময় হয় না, 5 মিনিট 10 মিনিট এদিক ওদিক হয়। তো দেখো, তোমাদের যখন আজান দিয়ে দিবে, আমি তোমাদের তখন ব্রেক দিয়ে দিব। নো ওয়ারি অ্যাবাউট ইট, ঠিক আছে? আমার এখানে আজান দেখ, আমি তোমাদেরকে অবশ্যই নামাজের ব্রেক দিব বাবা। ওকে স্যার, তাহলে কি বর্গ এবং পূর্ণবর্গ একই? জি, বর্গ এবং পূর্ণবর্গ একই, কিন্তু দেখো আমরা বর্গ কার নির্ণয় করতে পারি? 0.5-এরও বর্গ নির্ণয় করতে পারি, 0.5-এর বর্গ নির্ণয় করতে পারি না? কেমন? 0.5-কে 0.5 ইন্টু 0.5, এটাকে যখন আমি গুণ করবো এটার বর্গ সংখ্যা নির্ণয় হবে, কিন্তু এইটার যে রেজাল্ট আসবে এটা কিন্তু পূর্ণ বর্গ সংখ্যার রেজাল্ট আসবে না। বর্গ এবং বর্গ সংখ্যা অনেকটা একই, কিন্তু আমাদের যখন একটা পূর্ণ সংখ্যা যখন থাকবে, তখন শুধুমাত্র আমরা এটাকে পূর্ণবর্গ বলতে পারবো। যখন পূর্ণ সংখ্যা থাকবে, যেমন কি তোমার হচ্ছে যে 1 থেকে একদম 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এগুলো হচ্ছে একদম পূর্ণ সংখ্যা, এবং পূর্ণ সংখ্যাকে যখন আমরা বর্গ করব সেটাকে আমরা বলবো পূর্ণবর্গ। কিন্তু যখন ভগ্নাংশ বা দশমিকে থাকবে, তখন সেটাকে আমরা পূর্ণবর্গ বলতে পারবো না, জাস্ট বর্গ বলতে পারবো, কিন্তু পূর্ণবর্গ বলতে পারবো না। এতটুকু এবার আমরা বুঝতে পারছি। যেমন দশমিককে যখন আমরা গুণ করে বর্গ নির্ণয় করব, সেটাকে কিন্তু পূর্ণবর্গ আবার বলতে পারবো না, কারণ দশমিক সংখ্যা কিন্তু বর্গ সংখ্যা না, ঠিক আছে? যেমন ধরো 0.5 ইন্টু 0.5-কে যদি আমরা গুণ করি, যে রেজাল্টটা আসবে সেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে না, ঠিক আছে? কিন্তু আমরা যখন 1 গুণন 1 বা 2 গুণন 2 বা 3 গুণন 3 এগুলো পূর্ণ সংখ্যাকে গুণ করে বর্গ নির্ণয় করব, তখন সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। বুঝতে পারছি আমরা? হ্যাঁ, অবশ্যই কুইজ দিব, কোনো প্যারা নাই বাবা, একটু চিল করো। আমরা কিছুক্ষণ পর আমরা আজান নামাজের ব্রেক যখন দিবে তখন আমরা দিয়ে দিব। ওকে, সো এখন অনেকেই বুঝতে পারছো, আই থিঙ্ক দ্যাটস ভেরি 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 গ্রেট। সো এরপর দেখি আমাদের পূর্ণবর্গ সংখ্যা। এটা অলরেডি আমরা এখনই পড়লাম যে স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক বা পূর্ণ সংখ্যা হচ্ছে যে একটা স্বাভাবিক সংখ্যা, যেমন 1, 2, 3।
1 2 3 4 একদম 0 থেকে একদম অসীম পর্যন্ত, 1 2 তারপর 3 4 এরকম করে একদম অসীম পর্যন্ত। ঠিক আছে, যেগুলো সংখ্যা আছে সেগুলোকে স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা বলে। আর ওই পূর্ণ সংখ্যাকে যখন আমরা বর্গ করব তখন ওই সংখ্যাকে পূর্ণবর্গ বলে। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, গট ইট। বাহ, আমরা হচ্ছে অনেকে, শোনো বাবা শোনো, তোমাদেরকে কুইজ দেয়া হবে, একটু ওয়েট করো, একটু ধৈর্য ধরো, ধৈর্যে নেওয়া ফলে। ঠিক আছে, বাট ধৈর্যে এখানে তোমরা অঙ্ক বুঝতে পারবা। ঠিক আছে, এখন চলো আমরা তোমার হচ্ছে যে বর্গ সংখ্যা ধর্ম নিয়ে পড়াশোনা করবো, যে বর্গ সংখ্যা আসলে কিভাবে হয়, এটা ধর্মগুলো কি কি। ঠিক আছে, এইসব আমরা একটু দেখার চেষ্টা করব। আমি জানি বাবা অনেকে আজান দিচ্ছে, প্লিজ একটু কুল থাকো, আজান দিলে আমি তোমাদেরকে ব্রেকটা দিয়ে দিব। আমার এখানে আজানটা দেখ, সেম 10 মিনিট সবাই তোমরা পাবাই নামাজ ব্রেকের জন্য, নো ওয়ারি, তোমাদের কোনো ইয়া করার দরকার নাই। ঠিক আছে, এখন দেখো আমাদের বর্গ সংখ্যা আর হচ্ছে বর্গমূল। সো আমরা অলরেডি পড়লাম বর্গ সংখ্যা এবং বর্গমূল। দেখো, এক বর্গ সংখ্যা যদি 1 হয় এটার বর্গমূল 1, তারপরে বর্গ সংখ্যা যদি তোমার হচ্ছে যে 4 হয় তার মানে বর্গমূল 2। কিভাবে 2 হলে 4 হয়? 2 × 2 = কত? 4। তার মানে বর্গমূল 2, 2 থেকে সৃষ্টি হয়েছে, এটা অ্যান্সার কত হচ্ছে 4। তেমন 3 বর্গমূল হলে বর্গ সংখ্যা হচ্ছে যে 9, 4 বর্গমূল হলে বর্গ সংখ্যা 16, 5 বর্গমূল হলে বর্গ সংখ্যা 25, 6 বর্গমূল হলে বর্গ সংখ্যা কত? 36। তার মানে যে সংখ্যাটা আছে বর্গমূল যেটা আছে ওইটাকে 2 বার গুণ করলে, ওই সংখ্যাটা যখন আমি গুণ করব, ঠিক আছে, তখন আমার কি আসবে? বর্গ সংখ্যাটা চলে আসবে। দেখো 1 থেকে এইখানে কত পর্যন্ত? 21 পর্যন্ত বর্গমূল এবং বর্গ সংখ্যা দেয়া আছে। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অর দিস ইজ ভেরি ইজি। এখন এখানে 21 পর্যন্ত দেওয়া আছে, রাইট? এখানে 21 পর্যন্ত দেওয়া আছে। এখন আমি যদি তোমাদেরকে বলি 22-এর বর্গমূল কত, সরি 22-এর বর্গ সংখ্যা কত, আমাকে কে বলতে পারবা যে 22-এর বর্গ সংখ্যা কত? 22-এর বর্গ সংখ্যা কত আমাকে কে কে বলতে পারবা? 22, 22। 22-এর বর্গ সংখ্যা কত? 22-এর বর্গ সংখ্যা কত? হ্যাঁ, অনেকটাই ইজি। ঠিক আছে, আমি জানি অনেকটাই ইজি, বাট আমরা ছোট মানুষ না, একটু বুঝতে তো কম বেশি হবেই। ওকে, সো দেখো তোমরা সবাই নির্ণয় করো, তোমরা দুইটা সংখ্যা নির্ণয় করো, যে 22-এর বর্গমূল কত, 22-এর বর্গ কত, আর একটা হচ্ছে যে 30-এর বর্গ কত। এবং এই দুইটা বর্গ তোমরা নির্ণয় করে তোমরা হচ্ছে যে ক্লাস ডিসকাশন বক্সে লিখে দাও। এবং আমি এখন তোমাদের আজান বিরতি, নামাজ বিরতি দিচ্ছি অ্যাকচুয়ালি, যে তোমাদের এখন নামাজ বিরতির অ্যাকচুয়ালি দরকার। ঠিক আছে, সো তোমাদের সবার জন্য আমি এখন দিচ্ছি 10 মিনিটের নামাজ ব্রেক। ঠিক আছে, 10 মিনিটের নামাজ ব্রেক আমি তোমাদেরকে দিচ্ছি। দেখো আমি তো ঠিক 10 মিনিট পর বা 1 মিনিট তোমরা বোনাসও নিতে পারো। সো তোমাদের নামাজটা পড়ে, সবাই নামাজ কালাম পড়ে এই দুইটার অ্যান্সারও আমাকে দিবা, যে হচ্ছে 22-এর বর্গ সংখ্যা কত এবং 30-এর বর্গ সংখ্যা কত। ঠিক আছে, সো এই দুইটা তোমরা এখন নির্ণয় করবা। 10 মিনিট তোমাদের কাছে সময়, তোমরা নামাজ পড়ে আসো, আর এইটাও 1 মিনিটও লাগবে না, এই অ্যান্সারটা তোমরা লিখে দিবা। ঠিক আছে, তো তোমাদের সবার জন্য এখন কি নামাজ ব্রেক স্টার্ট, ঠিক দেখা হবে 10 মিনিট পর। গট ইট? ওকে, সো এখন তোমাদের জন্য নামাজ বিরতি চলতেছে। ওকে,
ও হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আমরা হচ্ছে যে একটু তোমাদেরকে 2 মিনিট আমি বোনাস দিয়েছিলাম, ঠিক আছে, যেন হচ্ছে যে তোমরা একটু ভালোভাবে রিফ্রেশমেন্ট করতে পারো নামাজ শেষে, যেন একটু ভালোভাবে আরও ব্যাক করতে পারো, কারণ আমরা এখন আরও জটিল ম্যাথে চলে যাব। ওকে, সো আই এম হিয়ার। অনেকে দেখে আমার থেকে খুঁজতেছিল যে স্যার আপনি কোথায়, স্যার আপনি কোথায়। ওকে, আমি চলে আসছি। আচ্ছা ভাইয়া, তোমারটা চেক করে নাই, আমি সবারটা চেক করছি, আর একটু পর আমি ক্লাসের শেষে আবার সবারটা চেক করে নেবো, কোনো সমস্যা নেই। ওকে, ক্লাসটা শেষ করতে দাও, আবার হচ্ছে যে শুরু করবো। এখন ক্লাস নিবো না তোমাদের চেক করবো বলো তো? আমি যতটুকু পাইলাম ততটুকু চেক করলাম। ফাইনালি ভাইয়া অ্যান্ড স্যার ইজ ব্যাক। ওকে, সো আমার কথা বাচ্চা সব কিছু শুনতে এবং দেখতে পাচ্ছি। ইজ এভরিথিং ফাইন? ইয়াস, আমি দেখতে পাচ্ছি 22 × 22 ইকুয়াল টু আমাদের অ্যান্সারটা, দুইটা অ্যান্সারই আমি পেয়ে গেছি। দ্যাটস ভেরি গাইড, দ্যাটস ভেরি নট গোস্ট, ভেরি গুড ফ্রম ইউর সাইড। ঠিক আছে, যে তোমরা অনেক ভালোভাবে করছো। তার মানে আমরা হচ্ছে যে বর্গ এবং বর্গমূল মোটামুটি আমরা বুঝতে পারছি, রাইট? আমি কি সঠিক বলেছি? ঠিক আছে, আই থিঙ্ক আমি সঠিক বলছি। হ্যাঁ, যে আমরা হচ্ছে যে অনেক ভালোভাবে দিতে পারছি। আর আমি তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছিলাম, তোমরা দেখি অনেকেই আনসার দিচ্ছ, দ্যাটস ভেরি ভেরি গুড, অনেক ভালো লাগলো। ওকে, সো আমরা এখন টাইমারটা বন্ধ করে দেই এবং এইখানে আমরা কিছু হচ্ছে যে বর্গ সংখ্যা এবং বর্গমূল দেওয়া ছিল, এটা আমি তোমাদেরকে দুইটা নির্ণয় করতে দিয়েছি, আর তোমরা আই থিঙ্ক বুঝতে পারছো। ওকে, দ্যাটস ফাইন। এখন চলো আমরা বর্গ সংখ্যার ধর্মর একটা মেইন পার্টে চলে যাব, যেটা হচ্ছে যে অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো ওই ইম্পর্টেন্ট জিনিসটা একটু দেখার ট্রাই করব। ওকে, সো একটু দেখি যে বর্গ সংখ্যার ধর্ম, বর্গ সংখ্যার কিছু ধর্ম আছে, কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো আজকে একটু আমরা দেখার চেষ্টা করবো। সো আমরা 2 মিনিট আর একটু অপেক্ষা করি, তোমাদের সঙ্গে গল্প করি, একটু মারামারি করি অঙ্ক নিয়ে। ঠিক আছে, সো এরপর হচ্ছে যে আমরা এই ধর্মগুলো আলোচনা করব। ঠিক আছে, ওকে। সো এই যে তোমরা এখানে তোমার হচ্ছে যে মারামারি করা যাবে না, টেচ আস প্রোগ্রামিং স্যার, অবশ্যই প্রোগ্রামিং নিয়ে আমার অনেক কথাবার্তা আছে। এর পরবর্তী ক্লাস কি আছে? আইসিটি, রাইট? সো আইসিটির টিচারও তো আরিফ ভাইয়াই। স্যার একটা প্রশ্ন ছিল, ইয়াস অবভিয়াসলি প্রশ্ন, তোমাদের প্রশ্নর অ্যান্সার অবশ্যই যদি না জানো কোনো বিষয় নিয়ে, ভাইয়া ইজ হিয়ার, ভাইয়া সবসময় আছে তোমাদের কাছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তোমাদের যে কোনো প্রবলেম হোক, তাই অঙ্ক হোক, প্রোগ্রামিং হোক, সায়েন্স হোক, আমি অবশ্য অলরাউন্ডার না, বাট তোমরা যতটুকু পারো, ঠিক আছে, তোমরা হচ্ছে যে আমার কাছে হেল্প পাবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সো আমরা আশা করি একটু মারামারি পরে করি। ঠিক আছে, আমি এখনও ডাব্লিউডাব্লিউইর জন্য এখনও প্রিপেয়ার্ড না, আগে আমরা ক্লাসটা শেষ করি, ক্লাসটা শেষ করার পর আমরা তারপর মারামারি করব, কেমন? সো দেখো, বর্গ সংখ্যার ধর্ম, বর্গ সংখ্যার কিছু নিয়ম আছে। যেমন আমাদের ধর্ম বলতে কি বোঝায়? আমরা যেসব কাজ করি, যেমন যারা আমরা মুসলিম আছি তারা কি করি, এই যে নামাজ ব্রেক, তার মানে আমরা নামাজ পালন করি, তারপরে হচ্ছে যে ভালো ভালো কাজ করি, হ্যাঁ, খারাপ কাজ থেকে বিরত থাকি, মিথ্যা কথা বলি না, এইসব একটা আমাদের ধর্ম। তারপরে যারা হচ্ছে যে অন্যান্য ধর্মাবলম্বী আছে তারাও হচ্ছে যে পূজা করে, তারপরে প্রার্থনা করে, হ্যাঁ, তাদের একটা ধর্ম। ঠিক আছে, যেমন প্রতিটা জিনিসেরই একটা করে ধর্ম, ধর্ম মানে তার একটা নীতি বা নিয়ম। ঠিক আছে, সো এই যে ধর্ম, আমাদের বর্গ সংখ্যারও কিছু ধর্ম আছে। এর প্রথম ধর্মটা দেখো, একদম ফার্স্ট যে ধর্মটা আছে সেটা হলো, সেটা কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় অঙ্কটা বলতে কি, একক স্থানীয় অঙ্ক বলতে যেটা বোঝায় একদম সবার শেষের যে অঙ্কটা, সবার শেষের যে অঙ্কটা, যখন আমরা দেখব যে মনে করো আমার 1000 লিখছি, একদম শেষের যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমরা বলবো একক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় অঙ্ক, যে তোমার হচ্ছে যে একদম সবার শেষের যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা বলবো একক স্থানীয় অঙ্ক। এখন দেখো, এই যে শেষের সংখ্যাটাকে আমরা যখন বলবো একক স্থানীয় অঙ্ক, তার মানে যদি 81 হয়, আমার 81-র একক স্থানীয় অঙ্ক তাহলে কত বলো তো? 1, একদম শেষের অঙ্কটা। যদি আমার মনে করো 121 হয়, সাপোজ 121, এইখানে বলো তো একক স্থানীয় অঙ্ক কোনটা? একদম সবার লাস্টেরটা 1। তার মানে সবার লাস্টের যে সংখ্যাটা আছে, লাস্ট ডিজিট যেটা আছে, ঠিক আছে, এই লাস্ট ডিজিট যেটা আছে ওই সংখ্যাটা যদি 1 অথবা 9 হয়, কি হয়? হ্যাঁ, 1 অথবা 9 হয়, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 1
অথবা 9 হয়, এর বর্গ সংখ্যার একক স্থানীয় একক হবে কত? 1। ঠিক আছে, আমরা যদি একটু দেখি যে কোনো একক সংখ্যার, যে কোনো একটা একক সংখ্যার, এই যে এইখানে একক সংখ্যা কি কি আছে? 1 আছে, 9 আছে, 11 আছে, 19 আছে। 1 অথবা কি হয়? 1 অথবা যদি 9 হয়, 1 অথবা 9 হয়, যে এই যে সংখ্যাগুলো আছে এইখানে দেখো তো 1 অথবা 9 আছে কিনা। আমি যদি এগুলো একটু মুছে দেই, কোনো একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 1 অথবা 9 হয়, 1 অথবা 9 হয়, যেমন মনে করো 1, তারপর 9, 11, 11 শেষে 1 আছে, 19 শেষে 9 আছে। সো এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো যদি 1 অথবা 9 হয়, শেষে একদম শেষের সংখ্যা যদি 1 এবং 9 হয়, তাহলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় একক সবসময় 1 হবে। বর্গ সংখ্যা, তার মানে এটার বর্গ সংখ্যা কত? 1 × 1, 1 গুণন 1 যদি আমরা করি, তার মানে এর বর্গ সংখ্যা কি? 1। তার মানে শেষে 1 আছে কিনা বলো তো? 1 আছে? 1 আছে? তোমাকে বলতেছি 1 আছে? 1 আছে। তা এখন আমরা দুইটা 9কে যদি গুণ করি, 9 × 9, তার মানে দুইটা 9 সংখ্যাকে আমরা যদি গুণ করি, তার মানে 9 এর বর্গ সংখ্যা কত হবে? 9 × 9, 81। 81, তার মানে শেষে 1 আছে? শেষে 1 আছে, বর্গ সংখ্যা শেষে 1 আছে? আছে। এখন দেখো 11, আমরা যে এই যে 11টা আছে, এখন আমরা কি করব? 11 × 11 কত হয়? 121। 121, শেষে দেখো 1 আছে, এই যে শেষে 1 আছে, এই যে শেষে 1 আছে, এখানে 9 আছে, এই 1 আছে, শেষে 1 আছে, 1 আছে, 1 আছে, 1 আছে, দেখো তো 1 আছে। ধর্মটা বুঝতে পারছি? দেখো একদম ধর্মটা সব থেকে খুব বেশি ইজি, যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় বলতে সবার শেষের যে অঙ্কটা আছে সেটা যদি কি হয়? 1 হয়, সেটা যদি কি হয়? 1 হয়, 1 অথবা 9 হয়, তখন তার বর্গ সংখ্যা শেষে 1 হবে। তা সাপোজ এখন আলাদা একটা আমরা সংখ্যা দেখি, ধরো আমরা 21 দেখব, 21, চলো আমরা দেখি 21। সো 21 × 21 কত হয়? 21 × 21 কত হয় বলো তো? 21 এর বর্গ সংখ্যা কত হবে? 21 এর বর্গ সংখ্যা কত আমাকে জানাও তো? 21 এর বর্গ সংখ্যা কত? 21 এর বর্গ সংখ্যা কত আমাকে জানাও। সো 21 × 21 কত হয়? আই থিঙ্ক 441, রাইট? 441, রাইট? সো 21কে যদি আমি 21 দিয়ে গুণ করি, তাহলে 21 কত? 21। 21 এর শেষের সংখ্যা কত? 1। শেষের সংখ্যা যদি 1 হয়, তার মানে তার এই যে দেখো বর্গ সংখ্যার শেষেও 1 হবে। দেখতে পাচ্ছি? বর্গ সংখ্যা শেষেও কত হবে? 1 হবে। বুঝতে পারছি? আমি ক্লাস নিচ্ছি, তোমাদের কেমনে রিপ্লাই দিব বলো? সো দেখো এই যে, তার মানে আমাদের একটা নিয়ম আছে, কোনো একটা সংখ্যার শেষের অঙ্ক, একদম শেষের স্থানীয় মান বা শেষের অঙ্ক যদি কি হয়? একদম 1 অথবা 9 হয়, 1 অথবা 9 হয়, তাহলে তার বর্গমূলের শেষে, তার মানে তার বর্গমূলের শেষে কত হবে? 1 হবে। বর্গমূলের শেষে 1 হবে। যেমন দেখো সংখ্যা যদি 1 হয়, তার বর্গ সংখ্যা 1, যদি 9 হয়, তাহলে 9 × 9 81, তার মানে 9 আছে, এখানে 1 আছে, তারপর 11, এই যে 121, তারপর 19, 661। তো সবার শেষে 1 আছে না? দেখো তো সবার শেষে 1 আছে? 1 আছে। তারপরে সংখ্যা কি? 1 এবং 9, শেষের সংখ্যা যদি 1 এবং 9 হয়, আচ্ছা অনেকে হয়তো বা বুঝো নাই। আচ্ছা শোনো, আমরা একটু আরো সিম্পলি বুঝি, একটু সিম্পলি করে বুঝি। তোমরা যারা যারা বুঝো নাই, আমরা আর একবার সুন্দর করে দেখি। ধরো তুমি কার বর্গ সংখ্যা নির্ণয় করতে চাচ্ছ? ধরো তুমি এখন এমন একটা সংখ্যার বর্গ নির্ণয় করতে চাচ্ছ যে কোনো একটা সংখ্যা তুমি বর্গ নির্ণয় করতে চাচ্ছ। ধরো তোমাকে কেউ একটা দিল যে 7 বর্গ নির্ণয় করো। 7 বর্গ নির্ণয় করো। কিভাবে নির্ণয় করবা? এই তোমার সংখ্যা কত? 7। সংখ্যা কত? 7। এখন 7 তুমি বর্গ নির্ণয় করবা। কিভাবে নির্ণয় করবা? 7 স্কয়ার, 7 × 7 কত হয়? 7 × 7 কত হয়? 49, রাইট? 7 × 7 49। তার মানে আমি কোন সংখ্যার বর্গ নির্ণয় করলাম? 7। এবং বর্গ সংখ্যা কত? 49। এটাই তো সিম্পল, এতটুকু তো জানি বর্গ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। এখন দেখো, মনে করো আমাকে এমন একটা সংখ্যা নির্ণয় করতে বললো যে তোমার একদম সবার শেষে একটা সংখ্যা আছে, মনে করো তোমার 119, এইটার বর্গ সংখ্যা নির্ণয় করতে বললো।
এইটার বর্গ সংখ্যা তোমাকে নির্ণয় করতে বললো। এটা অনেক বড় না? অনেক বড়। বা তোমাকে কি করলো, তোমার হচ্ছে যে শুধু 19-এর বর্গ সংখ্যা নির্ণয় করতে দিল, আর একটা হচ্ছে যে 11-র বর্গ সংখ্যা নির্ণয় করতে বললো। সো এখানে 3টা সংখ্যা তোমাকে নির্ণয় করতে বললো। এখন তোমার একটা ছোট্ট একটা নিয়ম মনে রাখতে হবে যে তোমার যে কোনো সংখ্যা যদি তোমাকে বর্গ নির্ণয় করতে দেয়, ওই সংখ্যাটাকে দেখবা সংখ্যাটা কত, 119। শেষের সংখ্যাটা ফলো করবা, একদম শেষের সংখ্যাটাকে বলা হয় স্থানীয় একক। তার মানে শেষের সংখ্যাটা, এখানে শেষের সংখ্যা কত, 9, এখানে শেষের সংখ্যা কত, 9, এখানে শেষের সংখ্যা কত, 1। সো কোনো সংখ্যার শেষে যদি 9 অথবা 1 থাকে, একদম শেষে, সেটা হোক হাজার অথবা কোটি যাই হোক না কেন, শেষে যদি 9 অথবা 1 থাকে, 9 অথবা 1 থাকে, তাহলে তার বর্গ সংখ্যার শেষেও 1 থাকবে, তার বর্গ সংখ্যার শেষেও 1 থাকবে। এটাই হচ্ছে যে একটা নিয়ম, তার বর্গ সংখ্যার শেষেও 1 থাকবে। যদি না থাকে তার মানে তোমার অঙ্ক কোথাও ভুল হয়েছে। এটা আমাদের বোঝার জন্য, ঠিক আছে, আমাদের নিজেদের বোঝার জন্য। হ্যাঁ, সো দেখো, এখন দেখো আমরা কি করব, সাপোজ একটা সংখ্যাকে আমরা ইয়া করে ধরি 19 × 19, তার মানে শেষে কত আছে আমাদের 9, তার মানে অলরেডি আমরা বলতে পারবো আমাদের শেষে 1 হবে। বাকি সংখ্যাটা এখন তুমি গুণ করে নাও, শেষে 100% 1 হবে। কারণ এখানে হচ্ছে কোনো সংখ্যা যদি একদম তোমার হচ্ছে যে 1 অথবা 9 যদি শেষে থাকে, তাহলে কি হবে সেটা, তাহলে সেটা শেষে অবশ্যই 1 হবে। সো আমরা দেখো এখানে কত আছে, 19 × 19 এখন যাই আসুক না কেন, 19 × 19-এর গুণ করে যাই আসুক না কেন, এখানে শেষে একটা 1 থাকবে। 19 × 19 গুণ করলে কত হয়, 19 × 19 গুণ করলে কত হয় একটু দেখো, 19-কে 19 দিয়ে গুণ করলে কত হয় বলো তো, 361, রাইট। সো 361, শেষে 1 আছে না, 1 আছে, 1 আছে, আচ্ছা 1 আছে, ওকে ফাইন। এখন আমরা কতজন বুঝতে পারছি আমাকে একটু বলো তো। আমরা বুঝতে পারছি যে কোনো সংখ্যার একদম শেষে যদি 1 অথবা 9 দিয়ে শুরু হয়, কোনো সংখ্যার একদম শেষে যদি 1 অথবা 9 থাকে, তার বর্গ সংখ্যার শেষে শুধু 1 থাকবে। এটাই হচ্ছে নিয়ম। এতটুকু নিয়ম না বুঝার আই থিঙ্ক তেমন কিছুই নাই। তবু আমি দেখতে চাই, আমি ক্লাসের শেষে দেখতে চাই যে কোন কোন স্টুডেন্টগুলো আমার আসলে বোঝে নাই এটা জিনিস, ঠিক আছে, আমি তাদেরকে তুলে দেখতে চাই। আমি দেখবো অ্যাকচুয়ালি যে তারা আসলে কোথায় তাদের প্রবলেমটা হচ্ছে, হ্যাঁ, ফর বিং কোয়ালিফাইড। সো দেখো আমাদের কোনো একটা সংখ্যা যদি 1 অথবা 9 দিয়ে শেষে, কোনো একটা সংখ্যার শেষে, 1-এর আগে তো 0 আছেই, মনে করো এগুলো 0 ধরো। সো দেখো কোনো একটা সংখ্যার শেষে যদি 1 অথবা 9 থাকে, তাহলে অবশ্যই তার বর্গ সংখ্যার শেষেও 1 থাকবে। যদি তোমার প্রশ্ন আসে, তাহলে যদি কোনো একটা সংখ্যার শেষে 1 অথবা 9 থাকে, তাহলে তার সংখ্যার শেষে কি থাকবে, তাহলে সংখ্যার শেষে অবশ্যই 1 থাকবেই, 1 থাকবেই। কি বোঝো নাই বাবা, এটা জিনিস বোঝো না? আচ্ছা আমি আবার বুঝাই দিব, এখন সমস্যা নেই। সো দেখো এটা হচ্ছে যে একটা ধর্ম। তারপরে আর একটা ধর্ম যায় যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক বা শেষে যদি 3 অথবা 7 থাকে, দুইটাই একক, দুইটাই অনেকটা একই, 3 অথবা 7 থাকে, কোনো সংখ্যার শেষে যদি 3 অথবা 7 থাকে, ঠিক আছে, তাহলে এর বর্গ সংখ্যার একক স্থানে, তার মানে তার বর্গ সংখ্যার শেষে কত থাকবে, 9 থাকবে। তার বর্গ সংখ্যার শেষে কত থাকবে, 9 থাকবে। ধরো আমার 3, যদি আমি 3-কে 2 বার গুণ করি কত হয়, 9। দেখো তার মানে কোনো একটা অঙ্ক যদি 3 অথবা 7 দিয়ে শুরু হয়, ধরো এখন আমি 7 দিয়ে গুণ করব, 7 × 7 কত হয়, 7 × 7 আমাদের কত আসতেছে, 49। শেষে 9 আছে কিনা, শেষে এই যে 9টা করে আছে কিনা বলো তো, শেষে 9 কি আছে, শেষে 9 আছে, আই থিঙ্ক আছে, ওকে। সো এই যে শেষে 9টা করে অবশ্যই থাকবে, কারণ কোনো সংখ্যা যদি শেষে 3 অথবা 7 দিয়ে শুরু হয়, কোনো সংখ্যার শেষে 3 অথবা 7 দিয়ে যদি শুরু হয়, তাহলে আমাদের কোনো সংখ্যার শেষে যদি 3 অথবা 7 থাকে, তাহলে আমরা বুঝবো তার বর্গ সংখ্যার শেষে 9 থাকবে, তার বর্গ সংখ্যার শেষে কত থাকবে, 9 থাকবে। বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারি নাই, আহা একটু কনফিউজ হয়ে যাচ্ছে, রাইট। সো দেখো একটা সাধারণ একটা সংখ্যা ধরে নাও, 113 ধরে নিলাম, 113 সংখ্যাটার শেষে কত আছে বলো তো। ধরো তোমাকে পরীক্ষায় আসছে যে এই সংখ্যাটার বর্গ নির্ণয় করো। সো তোমার সংখ্যাটা আগে দেখবা কত, 3। তার মানে তোমার একটা জিনিস মনে থাকবে, যদি 3 অথবা 7 থাকে, 3 অথবা 7 থাকে, তাহলে তার বর্গমূলের শেষের অঙ্ক অবশ্যই 9 থাকবে।
তার আগে কি থাকে থাক, এই দুটাকে আমরা যখন গুণ করবো তখন তো পাবোই, শেষে অবশ্যই 9 থাকবেই, শেষে অবশ্যই 9 থাকবে। এটা হচ্ছে যে আরেকটা ধর্ম, এটা আরেকটা ধর্ম, বুঝতে পারছি? ওকে, হ্যাঁ এটা অনেক বেশি ইজি বাবা, এটা অনেক 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 বেশি ইজি। এখন ধরো এখন 3 অথবা 9 আছে, রাইট? এখন 3 অথবা যদি 7 থাকে তাহলে অবশ্যই 9 হবে। এখন যদি আমি 17কে দেখি যে আমার 17-র বর্গমূল কত, সো 17 স্কোয়ার, 17 ইন্টু 17, সো 17 ইন্টু 17 কত আসে বলো তো? শেষে অবশ্যই একটা 9 থাকবে। তারপরে কি আছে? তারপরে দেখো, তারপরে কি থাকবে? 17 ইন্টু 17, 17-র যদি আমি বর্গমূল করি শেষের সংখ্যা 3 অথবা 7 আছে, তার মানে বর্গমূলের শেষের সংখ্যাটা 9 হবে, একদম শেষের যে সংখ্যাটা আছে সেটাও 9 হবে। তাহলে 17 ইন্টু 17 কত হয়? 17 ইন্টু 17 কত হয়? তো 17 ইন্টু 17 289, রাইট? তার মানে শেষে 9 আছে। 17 ইন্টু 17 শেষে 9 আছে, 289 শেষে 9 আছে। তার মানে কোনো একটা সংখ্যার শেষে, কোনো একটা সংখ্যার সাথে শেষে যদি 3 অথবা 7 থাকে, 3 অথবা 7 থাকে, তাহলে তার বর্গ সংখ্যার শেষেও 9 থাকবে, তার বর্গ সংখ্যার শেষে 9 থাকবে। তার মানে 0 এবং যদি 1 থাকে, 1 এবং 9 যদি থাকে শেষে, তাহলে কি থাকবে? তাহলে থাকবে 1, শেষে 1 থাকবে। আর যদি 3 অথবা 7 থাকে তাহলে তার শেষে কি থাকবে? তার শেষে অবশ্যই 9 থাকবে। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার গাইস? আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, সো আর একটা ধর্ম, সেম টাইপের ধর্ম, একদম ধর্মগুলো খুবই বেশি ইজি, মনে রাখতেই হবে তোমাদেরকে এটা, ঠিক আছে? সেটা হচ্ছে যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 6 অথবা 4 থাকে, তার মানে শেষে যদি 6 অথবা 4 থাকে, তার বর্গ সংখ্যার একক স্থানে 6 থাকবে। ঠিক আছে? যেমন মনে করো 4 ইন্টু 4, আমি যদি 4-কে বর্গ করি তাহলে কত আসতেছে? 4 4 16, শেষে কত থাকবে? 6 থাকবে। শেষে কত থাকবে? 6 থাকবে। ঠিক আছে? দিস লজিক ইজ অ্যাকচুয়ালি অ্যামেজিং। ওকে, দেখো আমাদের হচ্ছে যে 6 এবং কোনো সংখ্যার স্থানীয় একক 4 অথবা 6 হলে, বা শেষের অঙ্ক যদি 4 অথবা 6 হয়, এখন যদি আমি বলি যে আমার হচ্ছে যে 14-র বর্গমূল করো, তাহলে 14-র বর্গমূল করো, তাহলে আমাকে কি করতে হবে? 14-র বর্গ করো, 14 ইন্টু 14, তাহলে আমি বলতে পারবো শেষে অবশ্যই আমার 6 থাকবে, শেষে অবশ্যই আমার 6 থাকবে। উত্তর যতই হোক না কেন শেষে আমার 6 থাকবে। গট ইট? আমাদের কোনো সংখ্যার একক স্থানে বা শেষে যদি 4 অথবা 6 হয়, শেষে যদি 4 অথবা 6 হয়, তাহলে বর্গ সংখ্যার শেষে অবশ্যই কত থাকবে? বর্গ সংখ্যার শেষে অবশ্যই 6 থাকবে। ঠিক আছে? তো 14 ইন্টু 14 আই থিঙ্ক 196 বা 74 এরকম কিছু। সো লাস্টে অবশ্যই 6 আছে, রাইট? লাস্টে অবশ্যই 6 আছে। বুঝতে পারছি? আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ, আমরা কতজন বুঝতে পারছি? একটু হাত উঠাও তো, একটু হাত উঠাও তো দেখি আমরা কারা কারা বুঝতে পারছি। একটু হাত উঠাও, আমি চাই তোমরা সবাই একটু হাত উঠাও যারা যারা আমরা বুঝতে পারছি, আর যারা যারা বুঝতে পারি নাই তারাও একটু আমাকে বলে দাও তো, ভাইয়া বুঝতে পারি নাই, ভাইয়া ইজ অলওয়েজ ইন দেয়ার। ওকে, বুঝতে পারছি কিনা আমাকে একটু জানাই দাও। এখন যদি আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি যে ওকে, আমি দেখতে পাচ্ছি আমার অনেকজন বুঝতে পারছে, বুঝতে পারলে তাহলে অনেক ভালো। ওকে, সো দ্যাটস মিনস ভেরি গুড। হ্যাঁ অবশ্যই ক্লাসের শেষে রেকর্ড থাকবেই, কোনো সমস্যা নেই। এখন চলো আমরা পরবর্তী ধর্মের কাছে যাই। সো আমরা অলরেডি ধর্মগুলো আরেকবার একটু দেখার ট্রাই করি যে ধর্মগুলো আমাদেরকে কি কি বলতেছে। সো প্রথম কি ছিল? 1 এবং যদি 9 থাকে, যদি 1 এবং 9 থাকে আমাদের কত কত থাকে? যদি 1 আর 9 থাকে সেক্ষেত্রে আমার বর্গ সংখ্যা শেষে কত থাকবে? 1 থাকবে। সো শেষে বর্গ সংখ্যা শেষে কত থাকবে? 1 থাকবে, রাইট? এরপর আমাদের যদি কত থাকে? এরপর আমরা কি পড়ছিলাম? 3 এবং 7 থাকে, তার মানে আমরা যাব 3 এবং যদি 7 থাকে তাহলে তার বর্গ সংখ্যা শেষে কত থাকবে? অবশ্যই শেষে একদম 9 থাকবে। এবং যদি 4 অথবা 6 থাকে সেক্ষেত্রে আমার বর্গ সংখ্যা শেষে অবশ্যই 6 থাকবে। সো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে?
ঠিক আছে, ওকে। সো আমরা আই থিঙ্ক ধর্মটা বুঝতে পারছি। সো এরপর দেখো যে সংখ্যা সর্ব ডান দিকের অঙ্ক বা একক স্থানীয় অঙ্ক 2, 3 বা 8, 7, ঠিক আছে, আমরা অলরেডি কি কি পড়ছি, 1, 9 পড়ছি, 3, 7 পড়ছি, 4, 6 পড়ছি। তারপরে কোন কোন সংখ্যাগুলো আমাদের বাকি আছে বলো তো? এখান থেকে 2 বাকি আছে, তারপর 3 আছে, 4 আছে, 5 বাকি আছে, তারপর 6 আছে, 7 আছে, 8 বাকি। সো এই 3টা সংখ্যা বাকি আছে, এই 3টা সংখ্যা এখনো বাকি আছে। এই 3টার ক্ষেত্রে আমরা কি কি করব? দেখো 2, 3, 7 বা 8 কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়। কেন আমি তোমাদেরকে এটা বলি, 2, 3, 8, 7। তো দেখো তুমি কখনো দুইটা সংখ্যাকে গুণ করে, দুইটা সংখ্যাকে পূর্ণ সংখ্যাকে গুণ করে কখনো 2 মিলাইতে পারবা? দুইটা পূর্ণ সংখ্যাকে গুণ করে কখনো 2 মিলাইতে পারবা? সাপোজ আমি যদি বলি যে 2 × 1 × 1 2 হয়, হলো না। তারপর 2 × 2 অবশ্যই 2 হয়, হবে না, এসব হবে না। 1 × 1 × 1, 2 × 2 4। তার মানে আমাদের 2, ঠিক আছে, কোনো সংখ্যা শেষে বা হচ্ছে যে কোনো সংখ্যা যদি 2, 3, 7, 8 এই সংখ্যাগুলোকে কোনোভাবেই পূর্ণবর্গ ধরা হয় না। কেন ধরা হয় না আমি তোমাদেরকে বলতেছি। মনে করো আমাদের 2 আছে, আমার কাছে 2 আছে, এখন 2টাকে আমি কোনোভাবে মিলাইতে পারবো? কোনো দুইটা সংখ্যাকে গুণ করে আমি 2 মিলাইতে পারবো? পারবো না। তারপর 3 মিলাইতে পারবো? পারবো না। কিন্তু 4 মিলাইতে পারবো। কাকে? 2 × 2 গুলাইতে গুণ করে আমরা 4 মিলাইতে পারবো, রাইট? তারপরে দেখো, তারপরে 5 এবং হচ্ছে যে 5ও আমরা মিলাইতে পারবো না। তারপরে 7 আর 8 এই সংখ্যা, দুইটা সংখ্যাকে গুণ করে কখনো এই সংখ্যাগুলোকে করা যায় না। এর কারণে সেগুলোকে বলা হয় এগুলো পূর্ণবর্গ সংখ্যা না। শেষে যদি 2, 7, 3, 8 থাকে, কোনো সংখ্যার শেষে যদি 2, 7, 3, 8 থাকে, তার মানে বুঝবা যে এই সংখ্যাগুলোকে পূর্ণবর্গ করা সম্ভব না। ঠিক আছে, কোনো সংখ্যার শেষে জাস্ট এতটুকু মনে রাখবা, তোমাদের এত কঠিন করে কোনো কিছু মনে রাখার দরকার নাই। কোনো সংখ্যার শেষে যদি 2, কোনো সংখ্যার শেষে যদি কত 2, 7, হ্যাঁ, তারপরে 3, 8, কোনো সংখ্যার শেষে যদি 2, 7, 3, 8 থাকে, তার মানে বুঝবা এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা না। এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা না। বুঝতে পারছি? হ্যাঁ, এরপর দেখো যে কোনো সংখ্যার বিজোড় সংখ্যা যদি শূন্য থাকে, বিজোড় শূন্য থাকে, কোনো সংখ্যার শেষে যদি বিজোড় শূন্য থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারবো না, ওই সংখ্যার পূর্ণবর্গ নির্ণয় করতে পারবো না। আমি তোমাদেরকে 8টা বাজেই ছেড়ে দিব, সমস্যা নেই। সো কোনো সংখ্যার শেষে যদি পূর্ণবর্গ সংখ্যা থাকে, পূর্ণ জোড় সংখ্যা থাকে, তা বিজোড় সংখ্যা থাকে, পূর্ণ বিজোড় সংখ্যা থাকে, যেমন ধরো 10। এই 10-এর কি আমি করতে পারবো? এই 10কে কি আমি করতে পারবো, ভাঙতে পারবো? দুইটা সংখ্যাকে গুণ করে কি আমি 10 নিয়ে আসতে পারবো? দুইটা একই সংখ্যাকে গুণ করে 10 নিয়ে আসতে পারবো? পারবো না। ঠিক আছে, তো আমরা কি করতে পারবো? আবার 100কে করতে পারবো। 100কে কি, 100 শেষে ডাবল শূন্য আছে, জোড় শূন্য আছে। যদি জোড় শূন্য থাকে, তাহলে আমি তাকে কি করতে পারবো? তাকে অবশ্যই বর্গ করতে পারবো। যেমন 10 × 10 = 100। তার মানে এইটা পূর্ণবর্গ। ঠিক আছে, কিন্তু 10 দুইটা পূর্ণ সংখ্যাকে গুণ করে কখনোই 10 আসা সম্ভব না। তার মানে আমাদের এই নিয়মটাও খুব সিম্পল, যে হচ্ছে যে কোনো সংখ্যার শেষে যদি বেজোড় শূন্য সংখ্যা থাকে, বেজোড় শূন্য সংখ্যা 1টা 2 1টা 3টা 5টা 7টা এতগুলো সংখ্যা যদি থাকে, তাহলে আমরা বলবো ওই সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা নয়। বুঝতে পারছে? এটা হচ্ছে যে আমাদের বর্গ সংখ্যা ধর্ম। এখন চলো মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। ঠিক আছে, আমরা বর্গমূল অ্যাকচুয়ালি কিভাবে নির্ণয় করব? সো বর্গমূল নির্ণয় করার জন্য আমাদের কিছু নিয়ম আছে। চলো আমরা একটু নিয়মগুলো দেখি, নিয়মগুলো আসলে কি, বর্গমূল আমরা কিভাবে নির্ণয় করব। ওকে, সো দেখো ধাপ নাম্বার 1, প্রথম ধাপে প্রদত্ত সংখ্যাটি গুণনে। আমি ধাপে যাইতে চাই না, আমি চাই যে তোমরা ধাপগুলো তোমাদের মাস্টার বুকে আছে, যারা মাস্টার বুক পাও নাই তারা পেয়ে যাবা। ধাপগুলো অ্যাকচুয়ালি অনেক সুন্দরভাবে তোমাদেরকে এখানে লেখে দেওয়া থাকবে, কোনো প্যারা নাই। ওকে, কিন্তু আমি আরেকটা জিনিস চাই যে আমি তোমাদেরকে দেখাই যে কিভাবে এই যে প্রতি জোড়া একই গুণককে একসাথে পাশাপাশি লিখতে হবে, এত কিছু তোমাদেরকে জাস্ট পড়লে হবে পড়াশোনার সময়, কিন্তু আমি চাচ্ছি যে তোমাদেরকে আরো ভালো করে এটা বুঝাই দেয় একদম লিখে। যেমন ধরো এখানে বলতেছে 36-এর মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। সো বর্গমূল অ্যাকচুয়ালি কিভাবে নির্ণয় করব, এইটা হচ্ছে যে আমাদের ফার্স্ট ওয়ার্ক। সো দেখো এটা শেষের সংখ্যা কত?
শেষের সংখ্যা কত বলো তো? শেষের সংখ্যা কত? 6। শেষের সংখ্যা 6, তার মানে আমাদের বর্গে অবশ্যই কি থাকবে? 4 থাকবে। দেখো আমরা কিন্তু পড়ছিলাম, এই যে দেখো যে 4 অথবা যদি বর্গ সংখ্যা শেষে যদি 6 হয় তাহলে আমার বর্গমূলে 4 অথবা 6 থাকবে। ঠিক আছে, তো একদম ইজিলি দেখো এখানে যদি আমার শেষের সংখ্যা কত আছে? 6, তার মানে আমাদের 4 অথবা 6 থাকতে পারে। এটাকে কিভাবে করব? এটাকে বেসিক্যালি আমরা কিভাবে করব, কিভাবে বর্গমূল নির্ণয় করব? মাস্টার বুক তোমাদের বাসায় পৌঁছে যাবে বাবা, এটা নিয়ে টেনশন করার কোনো কিছু দরকার নেই। 2-1 দিনের মধ্যে পৌঁছে যাবে। তোমরা বাসায় বসে আরাম করো, চা কফি খাও, চিল, হ্যাভ এ কাপ অফ কফি। সো তোমাদেরকে কিছু দিনের মধ্যেই বা 2 থেকে 3 দিন লাগতে পারে সর্বোচ্চ, অনেকের কাছে পৌঁছায়ও গেছে। ওকে, সো দেখো ফর সাম রিজন আমার এখানে কুইজ যাচ্ছে না। আই থিঙ্ক কোথাও একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে, হ্যাঁ, এই কারণে কুইজগুলো যাচ্ছে না। আই এম ভেরি সরি ফর দ্যাট। কোনো একটা টেকনিক্যাল সমস্যার কারণে যাচ্ছে না। আমি অ্যাকচুয়ালি কুইজ তোমাদের জন্য তৈরি করে রাখছি, কিন্তু কুইজ অ্যাকচুয়ালি যাচ্ছে না ফর সাম রিজন। সো অ্যাজ সুন অ্যাজ পসিবল ঠিক হয়ে যাবে আই থিঙ্ক। সো দেখো 36 এর মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। সো চলো এটাকে দেখি আমরা কিভাবে বর্গমূলটা নির্ণয় করব। সো বর্গমূল নির্ণয় করার প্রথম ধাপ, শেষের অক্ষর কত? 6। 6 কি জোড় না বিজোড় বলো তো? 6 জোড় না বিজোড়? 6 হচ্ছে জোড় সংখ্যা। তার মানে আচ্ছা, আগের স্লাইড যেটা আছে এগুলো আমাদেরকে মুখস্থ করার। প্রথমে কি করে সংখ্যাটির গুণনীয়ক বিশ্লেষণ করতে হবে, আগে গুণনীয়ক নির্ণয় করব, তারপর ওই গুণনীয়কগুলোকে একসাথে লিখতে হবে, লিখে এটাকে গুণ করতে হবে প্রতি জোড়ায় জোড়ায় বা যেটা গুণনীয়কের আছে, হ্যাঁ, এটা লিখতে হবে। এরপর প্রাপ্ত গুণনীয়কগুলো ধারাবাহিকভাবে গুণফল করতে হবে। এইটা আমি তোমাদেরকে বুঝে দিচ্ছি, এইটাই বুঝাবো এখন তোমাদেরকে, ঠিক আছে, এই লেখাগুলো। সো আমরা এই জিনিসটা একটু দেখি, এই লেখাগুলো কিভাবে, ঠিক আছে। সো দেখো 36, প্রথমে আমরা কি করবো? 36-এর আগে দেখবো 6টা জোড় নাকি বেজোড় সংখ্যা, জোড় নাকি বেজোড়। এখন 6 আমাদের কি? 6 হচ্ছে যে জোড় সংখ্যা, তার মানে আমি প্রথমে কি করব? এই 36কে 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে। 36কে আমি কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব। সো 2 দিয়ে ভাগ করলে কত আসে বলো তো? কত আসে 2 দিয়ে ভাগ করলে? কত আসে? সো কত আসতেছে? 18, ঠিক আছে। ওকে, সো এখন 18 দুগুণ 34 আসতেছে। এখন 18টা কি জোড় সংখ্যা নাকি বেজোড়? 18টা কি জোড় নাকি বেজোড়? তাহলে আবার আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। আবার যখন 2 দিয়ে ভাগ করলে আমাদের কত আসতেছে? 9, ঠিক আছে। আবার আসতেছে কত? 9। এখন কি আমাদের কি এটা ভাগ করা যাচ্ছে? আর কি 2 দিয়ে ভাগ করা যাচ্ছে? এখন বেজোড় না? বেজোড় না। সো আমরা এখন কি করব? 2 দিয়ে যদি না করা যায় তাহলে 3 দিয়ে করতে পারি। তো 2 দিয়ে না হয় আমরা 3 দিয়ে দেখব। তার মানে আমাদের কত আসতেছে? 3 আসতেছে, রাইট। তার মানে আমাদের শেষে আসতেছে আবার 3। 3 দিয়ে ভাগ করলে আমাদের আসতেছে 3। 3 দিয়ে ভাগ করলে আসতেছে কত? 3। এখন আমি কি করব? এই 3কে আবার কি দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে তো ভাগ করা যায় না। তার মানে কত দিয়ে ভাগ করতে হবে? সেটা হচ্ছে যে 3 দিয়ে। 3কে 3 দিয়ে ভাগ করা যায়। 3কে যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে 1। সো 1কে আমি যেটা সংখ্যা দিয়ে ভাগ করি না কেন ওই একই আসবে, ঠিক আছে। তার মানে আমার কোন কোন গুণনীয়কগুলো বের হইলো? এই যে গুণনীয়কগুলো বের হইলো। গুণনীয়কগুলো কি কি বের হইছে? 2 2 3 3। সো আমরা এগুলাকে পাশে লিখে দিই, 2, হ্যাঁ, 2 3 3। এখন আমি কি করব? এই 2 2 আর 3 3 যে দুটাকে আছে এই সংখ্যাগুলোকে আমি কি করে দিব? জোড়ায় জোড়ায় গুণ করে দিব। সো 2 × 2 কত হয়? সো 2 × 2 এই দুইটাকে গুণ করে দিব, আর এই 3 × 3 জোড়ায় জোড়ায় করব। এই দিক থেকে জোড়া নিব, এই দিক থেকে জোড়া নিব। যদি শেষে দেখো যে একটা কোনো জোড়া মিলতেছে না, সেক্ষেত্রে আমরা কি করব? সাথে একটা 1 দিয়ে গুণ করে দিব। ওকে, সো দেখো এখানে 4টা বের হইছে, 4টা বের হইছে, রাইট। আমাদের 4টা সংখ্যা বের হইছে। 4টা সংখ্যা যখন বের হইছে, সো তখন এই যে এই দুইটাকে জোড়া করলাম, এই দুইটাকে জোড়া করলাম, তো এই দুইটাকে গুণ করব, এই দুইটাকে গুণ করব। সো এই দুইটাকে গুণ করলে আসতেছে 4, এই দুইটাকে গুণ করলে আসতেছে 9। তার মানে এখন এই দুইটার গুণফলকে আর এই দুইটার গুণফলকে গুণ করে দিব। তো 4 লং 36। দেখো তো বের হইছে? বের হইছে? বের হইছে? বের হইছে? সো এটা আমরা এতটুকু জিনিস কতজন বুঝতে পারছি বলো তো? আচ্ছা আচ্ছা, অনেকে হয়তো বুঝো নাই। সো এই জিনিসটা দেখায় আমি তোমাদেরকে ছুটি দিয়ে দিব। দেখো এটা কিভাবে আসছে। সো এটার সমাধানটা দেখো, আমি যেভাবে লিখে দিলাম সেটাই একটা সমাধান। আরও একটা সমাধান আছে, দেখো এই যে দেখো
প্রথমে কি করতে হবে, এই যে গুণনীয়কের মাধ্যমে বিশ্লেষণ করে পাই। গুণনীয়কের মাধ্যমে এই যে 2 2 আর 3 3 কেমনে পাইছে এটা তো দেখার বিষয়, তাই না? কেমনে পাইছে, আমরা প্রথমে 36 নিব, 36কে আমরা ভাগে বসাই দিব। প্রথমে 2 দিয়ে, আগে যদি দেখো যে 2 দিয়ে ভাগ যায় তাহলে আগে 2 দিয়ে ভাগ দিবা, যদি না যায় তাহলে 3 দিয়ে ভাগ দিবা। সো আমরা 2 দিয়ে ভাগ দিব, তো তার মানে আমাদের কত আসে 18। আবার 18কে 2 দিয়ে ভাগ করা যায়, তার মানে আসতেছে 9। এখন 9কে আমরা 3 দিয়ে ভাগ দিব, তার মানে আসতেছে 3। এখন আমরা কত দিয়ে ভাগ দিব, যদি 3 দিয়ে ভাগ দেই তাহলে আসতেছে 1। ওই 1-এর কোনো মূল্য নাই, 1 বাদ, তার মানে 2 2 আর 3 3, এই যে 2টা পাইছি, এই যে 4টা সংখ্যা পাইছি। এই 4টা সংখ্যাকে একবার একসাথে গুণ করে দিলেও হয়, বা এই যে 2টা গুণ আছে আর এই 2টা জোর করে নিব, যে এটা একটা জোর আর এটা একটা জোর। আর যদি দেখো যে মনে করো এরকম আসছে 3 × 3 × 3, তখন কিভাবে নিব, এই 2টাকে একটা জোর করব আর এই 3-এর সাথে 1 জোর করব, ঠিক আছে? এইভাবে নিব। সো দেখো এটা নেওয়ার পর আমরা যখন এই 2টাকে গুণ করবো আর এই 2টাকে গুণ করে যে অ্যান্সারটা পাবো সেটাই হবে তোমাদের হচ্ছে যে এই 36-এর বর্গমূল। ওকে, বুঝতে পারছি? সো এই 36টাকে আমরা কি করব, এই যে 2টা 2-এর থেকে 2 নিব আর একটা 2-এর থেকে 3 নিব। তো এই যে মনে করো জোড়া আছে, জোড়াগুলোর থেকে একটা বাদ দিব, এখান থেকে একটা বাদ দিব। সো বাদ দিলে 2 আর 3 থাকবে, এই 2 আর 3-এর বর্গ হচ্ছে যে 2 আর 3কে গুণ করে দিব, বর্গ হচ্ছে 6। দ্যাটস হচ্ছে যে এটাই হচ্ছে যে আমাদের বর্গমূল, ঠিক আছে? সো আমরা আবার একটু দেখে নেই এটাকে কিভাবে অ্যাকচুয়ালি করছে। দেখো এইখানে এই যে 2 আর 3 গুলো আমরা এই যে গুণফলগুলো পাইছি, এই গুণফলগুলো পাইছে না, এই যে গুণফলগুলো পাইছি, তো এই যে 2টা গুণ, এই যে 2 × 2 আর 3 × 3, এই জায়গার থেকে 2টা 2-এর থেকে একটা 2কে আমরা বাদ দিব, জোড়া করছি তো। সো এই জোড়ার থেকে আর এই জোড়ার থেকে আমরা 2টা 2-এর জায়গায় একটা 2 নিব, আর এখানে 3টা 3-এর জায়গায় একটা 3 নিব। সো নেওয়ার পর যখন আমরা ইকুয়াল দিব তখন আমাদের 6 অ্যান্সার চলে আসবে। তার মানে 36-এর বর্গমূল 6। দ্যাটস ইজি, বুঝতে পারছি? আমি তোমাদের জন্য অনেকগুলা হচ্ছে যে সেট করে রাখছিলাম। এখন তোমরা আসলে আমাকে অ্যান্সার দিবা যে 169 এর বর্গমূল নির্ণয় করো। 169 এর বর্গমূল নির্ণয় করো। তোমাদের এরকম কিছু কাজ দিতে চাচ্ছে, বাট আজকে হয়তোবা আমাদের একটু, আমরা সিস্টেমটা তো বুঝছি, ঠিক আছে? আমরা সিস্টেমটা তো বুঝছি যে কিভাবে হচ্ছে যে আমাদের কাজ অ্যাকচুয়ালি হচ্ছে। সো আমরা প্রথমেই যেহেতু শেষে 9 আছে, তার মানে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। সো আমরা 3 দিয়ে ভাগ করলে 13 দিয়ে ভাগ করতে পারি। 13 × 13 কত হচ্ছে, 169। সো আমরা ডাইরেক্ট বলতে পারি 2টা 13 থেকে 13 × 13 এরকম আসে না, 13 আর 13 2টা 13 আসে না। সো 2টা 13 থেকে ডাইরেক্ট আমরা একটা 13 নিতে পারি, জোর। তো আমরা একটা 13 নিব। সো 13-এর বর্গমূল হচ্ছে এত, একদম সো সিম্পল। ওকে, সো এরপর তোমাদের জন্য হচ্ছে যে অনেক কয়েকটা আছে এখানে, আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দিয়ে দিই, ঠিক আছে? অনেকগুলো এমসিকিউ আমি তোমাদের জন্য রেডি করে রাখছিলাম, বাট ফর সাম রিজন তোমাদের এখানে যাচ্ছে না, এমসিকিউগুলো অ্যাকচুয়ালি যাচ্ছে না, এই কারণে আই এম ভেরি সরি অ্যাবাউট দ্যাট। সো এইখানে দেখো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে। সো হোমওয়ার্কটা কিভাবে জমা দিবা, তোমাদের অ্যাপে তোমাদের হচ্ছে যে একটা হোমওয়ার্ক সেকশন আছে, অ্যাপে হোমওয়ার্ক সেকশন আছে। ওই অ্যাপের হোমওয়ার্ক সেকশনে গিয়ে তুমি এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা, তোমার যে হোমওয়ার্কটা আছে, হোমওয়ার্কটা তুমি করবা। সো হোমওয়ার্কটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, তোমাদেরকে হোমওয়ার্ক করতে হবে। সো তোমরা কি করবা, এই যে হোমওয়ার্কটা করার পর অ্যাপে অনেক সুন্দর একটা হচ্ছে যে হোমওয়ার্ক সেকশন আছে, ওইখানে গিয়ে তোমার খাতাটা ছবি তুলে ওই অ্যাপে সাবমিট করবা, অ্যাপে হোমওয়ার্ক সেগমেন্টে সাবমিট করবা, ঠিক আছে? অ্যাপে হোমওয়ার্ক সেগমেন্টে সাবমিট করবা। যদি তুমি সাবমিট করতে না পারো তাহলে 16910-তে কল দিও, ওরা তোমাকে বুঝাই দিবে যে কিভাবে হোমওয়ার্ক জমা দিব। আর কোথায় জমা দিবা, অ্যাপে যাবা, অ্যাপে গিয়ে হোমওয়ার্ক একটা অপশন থাকবে, ওই হোমওয়ার্ক যে অপশনটা আছে ওইখানে ক্লিক করলেই তোমার হোমওয়ার্ক চলে আসবে, এবং যে হোমওয়ার্কটা আছে ওইখানে তুমি কি করবা, ছবি উঠাই ওইখানে ফাইলটা আপলোড করে দিবা, ঠিক আছে? এটাই হচ্ছে তোমাদের হোমওয়ার্কের কাজ। আর দেখো আর কিছু অংশ আছে যেগুলো তোমরা অলরেডি জানো, আমাদের ক্লাসে কি কি করা যাবে। ক্লাস ডিসকাশন বক্সে উল্টাপাল্টা কোনো কথা বলা যাবে না। তারপরে হচ্ছে যে আচ্ছা দেয়া নাই তোর দেয়া হয়ে যাবে, ক্লাসের পর হয়তোবা দেয়া হয়ে যাবে, ঠিক আছে? ক্লাসের পর হয়তোবা দেয়া হয়ে যাবে, একটু কুল থাকো বাবা। আর যদি আজকে নাও দেওয়া হয়, আমি তোমাদেরকে ফেসবুকে হোমওয়ার্ক দিয়ে দিব। ফেসবুকে যে তোমাদের গ্রুপ আছে, আমি ওইখানে হোমওয়ার্ক দিয়ে দিব, চিন্তা করিও না, ঠিক আছে? আমি তোমাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে? আমি তোমাদেরকে প্রয়োজনে এখন অ্যাকচুয়ালি ক্লাসের মধ্যে তো আমি দেখাইতে পারবো না, হ্যাঁ, বাট আমি তোমাদেরকে, যদি এইখানে না হয় তাহলে আমরা কি করতে পারবো, আমরা ফেসবুকেও তোমাদেরকে আমি ওটা দেখাই দিব, ঠিক আছে?
সেগুলো আমরা মেনে চলার চেষ্টা করব। আর ক্লাসের শেষে দ্যাটস ইম্পর্টেন্ট পার্ট, যে আমাদের হচ্ছে যে ক্লাসের শেষে আমাদের টিচার এবং ওভারঅল টিচার তোমাকে কেমন পড়ালো, তোমার ক্লাসে কোনো সমস্যা আছে কিনা, তুমি টিচারকে তোমার হচ্ছে যে রেটিং এর মাধ্যমে তুমি কি করতে পারো, শুধু রেটিং দিয়ে লিখতে পারো যে স্যারের ক্লাস কেমন লাগছে বা স্যারের ক্লাসের কোন দিকটা তোমার খারাপ লাগছে। টেকনিক্যাল ইস্যু হলে তুমি টেকনিক্যাল ইস্যুটা লিখে দিবা, ঠিক আছে, যে ভাইয়া এটা হচ্ছে যে আমাদের প্রবলেম এইটাই, ঠিক আছে। সো তোমাদের হোমওয়ার্কটাও দিয়ে দিব আমি, ফেসবুকে কমিউনিটি গ্রুপে দিয়ে দিব, ওইখানে তোমাদের সব কিছু আই থিঙ্ক দেওয়া হয়ে যাবে, ঠিক আছে। সো আজকে এতটুকুই থাকুক, আর হোমওয়ার্ক নিয়ে তেমন একটা প্রশ্ন না করি বাবা, এরপর আগে আরও একটা তোমাদের ক্লাস আছে, ক্লাসের দিকে ফোকাস দাও, নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আজকে আপাতত এতটুকু থাকো, যদি তোমাদের কোনো প্রবলেম মনে হয় জাস্ট কল 16910, ওকে, দে উইল অ্যাসিস্ট ইউ, রাইট। সো আজকের দিনে আপাতত এতটুকুই, অনেকক্ষণ ধরে আমরা ক্লাস নিচ্ছিলাম, হ্যাঁ, আশা করি তোমরা সবটুকু বুঝতে পারছো। তো তোমাদের যে হোমওয়ার্ক দেওয়া হবে ওটাও করে নিও, আর আজকের জন্য এতটুকুই থাকুক, হ্যাঁ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে সামনের কোনো একটা ক্লাসে। আল্লাহ হাফেজ।